শেখ ফরিদের এক রোল। আচ্ছা, তাহলে এই প্রশ্ন বাদ দিলাম। দ্বিতীয় প্রশ্ন করেন, সাইফুল বাতিন টিটুকে আগে ছাড়েন, প্রশ্ন করেন। না, তার এক রোল, তার আচ্ছা, আগে আপনার তাহলে একসঙ্গেই ছাড়ছি। দেখি, আমি আজকে অনেকেই প্রশ্ন করেছেন, যেহেতু বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। আজকে আমিও ব্যথিত ছিলাম, ভারাক্রান্ত ছিলাম শেখ হাসিনার কথা শুনে। কিছু কথা আমার বলা উচিত, সেটা আমি পরে বলবো। এই শেখ হাসিনার যে ফাঁসির রায় হলো, হ্যাঁ, যেহেতু উনি আমরা একই দেশের, সবাই একই দেশের নাগরিক, এবং আমাদের প্রধানমন্ত্রী তিনি ছিলেন। তো ওনার ফাঁসির রায় সম্পর্কে যদি একটু বলতেন, যে ওনার কি দোষে ওনার ফাঁসি, মানে দণ্ডিত করা হলো, এমন রায় হলো। এবং একই সঙ্গে আমি এটাকে ধর্মকে যোগ করতে চাই, কারণ এখন যারা বাংলাদেশে আধিপত্য বিস্তার করছেন, বাংলাদেশের জয় জয়কার যাদের, মোল্লাদের হাতেই বলা চলে। তো এরা কিন্তু প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদে পদে, জীবনের প্রতিটা পদে পদেই তারা ইসলামকে অনুসরণ করছেন, আল্লাহ এবং রসুলকে ভালোবেসে এই কাজগুলো করছেন। এবং গণ অভ্যুত্থানের পর থেকে আমরা দেখেছি পদে পদে এবং পদে পদে দুটোই বলতে হবে। আচ্ছা আচ্ছা, পদে পদে বলি, আমি ওটা না বলি। তো এরপর আমরা দেখেছি যে, মানে আমি জানি না আসলে কোন একটা প্রেক্ষাপট অনুযায়ী কোন একটা ইস্যুকে তৈরি করে হয়তো এই গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু তারপর থেকে যেটা দেখেছি আমরা, আমাদের বুঝতে আর বাকি রইল না এটা যে আসলে ষড়যন্ত্র ছিল। এবং শেখ হাসিনা যে একটা কথা বলেছিলেন যে, রাজাকারের বাচ্চারা কি হবে, তাহলে কোঠা পাবে। তো এই কথাটা যে হাড়ে হাড়ে সত্যি ছিল, মানে একদম পুরোপুরি সত্যি। আসলে ওনার যে একটা মনে কষ্ট ছিল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন তো ওরা মানে সদম্ভেই বলছে যে ওরা রাজাকার ছিল। মানে রাজাকার থাকাটা কোনো, রাজাকার হওয়াটা কোনো কঠিন কিছু না, আসলে দূষণীয় কিছু না, এমনটাই বোঝা যাচ্ছে। যাই হোক, এখন আমি যেটা বলতে চাই, এই যে আমাদের প্রিয় নবীজি, যেটা আমি সবচেয়ে বেশি মর্মাহত হয়েছি ইসলামের যে বিষয়টি পড়ে, আমি বনু কুরাইজের গণহত্যা। আমি আসিফ ভাইয়ের কাছে একটু পারমিশন চাই। আসিফ ভাই একটু যদি করেন, এই বনু কুরাইজার এই ব্যাপারটা কি আপনার কাছে গণহত্যা মনে হয় না? 100%। এটা হচ্ছে, তার মানে হচ্ছে নবী গণহত্যা এবং যুদ্ধাপরাধ, নো ডাউট অ্যাবাউট ইট। সামগ্রিক পানিশমেন্ট, কালেকটিভ পানিশমেন্ট যেটাকে বলে। আচ্ছা, এবং বিচার ভাই, আপনি এই বিষয়ে যদি বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে যদি আপনাকে বিতর্ক করতে দেওয়া হয়, আপনি কি এটা প্রমাণ করতে পারবেন? বাংলাদেশ না, পৃথিবীর সব আলেমকে। ওকে, ঠিক আছে। এখন তার মানে আমরা স্পষ্ট হয়েছি যে আমাদের প্রিয় নবীজি গণহত্যা করেছেন। এখন গণহত্যাকে সাপোর্ট করা, গণহত্যাকে সাপোর্ট করা, আমার কাছে মনে হয় এটাও কম দোষ না, এটাও ছোট না। এখন গণহত্যা আমি মেনে নিলাম, তর্কের খাতিরে মেনে নিলাম শেখ হাসিনা গণহত্যা করেছে। এখন শেখ হাসিনার শাস্তি, যদি গণহত্যা করে থাকে, শাস্তি পেতেই পারে। কিন্তু এই যে মানুষরা শেখ হাসিনাকে গণহত্যাকারী বলছেন, তো আমাদের এরা কিন্তু সেই নবীকে ফলো করছেন। না 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 না, এখানে একটা ব্যাপার আছে, একটু দাঁড়ান। আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তার মধ্যে আর একটা প্রশ্ন আছে, যে গণহত্যা বা জেনোসাইড কাকে বলে, এই সংজ্ঞাটি কি আমরা আগে মানে সিদ্ধান্তে এসেছি? এই সংজ্ঞার ব্যাপারে কি সিদ্ধান্তে এসেছে কিনা, যে আসলে শেখ হাসিনা যদি হত্যাকাণ্ড ঘটিয়েও থাকে, তাহলে সেটাকে কি আসলে জেনোসাইডের সূত্র অনুযায়ী এটাকে জেনোসাইড বলা যায় কিনা, এটাও কিন্তু আমাদের নির্ধারণ করে তারপরে সেটা অবশ্যই। কিন্তু আমি তর্কের খাতিরে এই কারণে বলেছি, তর্কের খাতিরে মেনে নিলাম। অনেকেই বলছেন এটা যে গণহত্যা করেছে, যদি এটা গণহত্যা না আমার দৃষ্টিতে এবং বাস্তবতার আলোকে, আমি সেদিকে যাচ্ছি না। তর্কের খাতিরে মেনে নিলাম, যদি গণহত্যা করেই থাকেন শেখ হাসিনা অবশ্যই শাস্তি পাওয়া উচিত, আমি এটা বিশ্বাস করি এবং আমিও চাইবো। কিন্তু এর আগে যে মানুষগুলো শেখ হাসিনার গণহত্যার কারণে গণহত্যা মনে করে শেখ হাসিনার শাস্তির দাবি তুলছেন, সেই মানুষগুলো কিন্তু নবীকে মানছেন, নবীর আদর্শকে ফলো করছেন। তো সেই নবীও তো গণহত্যা করেছেন। তো এটা নিয়ে আপনি কি বলবেন? আপনার কি দরকার না শেখ হাসিনার আগে নবীর গণহত্যার বিচার হওয়া উচিত, কিংবা সেই নবীর, গণহত্যাকারী নবীর আদর্শকে যারা প্রতিটা পদে পদে মানছেন, হ্যাঁ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, এবং মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন গণহত্যাকারী একজন মানুষের আদর্শকে, এটা কি একটা অন্যায় না? এটার বিচার হওয়া কি উচিত না? আমি শুধু এই প্রশ্নটা রাখতে চাচ্ছি। শেখ ফরিদ ভাই, আপনার কাছে। আমার কাছে না সাইফুল বাতিন টিটু, আমি চাই আগে সাইফুল বাতিন টিটু। আপনি অনেকক্ষণ চুপ ছিলেন, আপনার থেকে একটু শুনি। আমাকে তো ফাঁসিয়ে দিলেন একেবারে পরিকল্পিতভাবে, বুঝতে পারছি আমারে কাঠ গড়ায় নিয়ে আসবেই আর কি। এটা গভীর ষড়যন্ত্রকারী এই ব্যাপার হইলো আসাদ নূর আর হইলো টিটু, এরা দুইজনেই এই ব্যাপার আমার ফাঁসায়। এবার মুফতি ইমরান বিন বশিরও ফাঁসাইলো। আচ্ছা, যাই হোক, কঠিন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর দেওয়া আরো কঠিন, প্রশ্নটাও কঠিন। গণহত্যাই আমি কিন্তু 5-7 বছর আগেও একটা পোস্ট দিয়েছিলাম, এই তো কয়েকদিন আগেও একটা পোস্ট দিয়েছি, যে পৃথিবীর যত শাসক ছিল,
যত বীর ছিল, মানে বীরের কথা বলছি, এবং যারা দিগ্গজয়ী বীর বা দেশ দখল করছে হিরো মনে করা হয়, পৃথিবীতে একদিন এই সমাজে, এই রাষ্ট্রেই তাদেরকে খলনায়ক এবং পাষণ্ড হিসেবে মানুষ স্বীকৃতি দিবে, এবং এটাই ঘটবে। তারা শুধু যে গণহত্যা করেছে তা না, এরা গণহত্যাকে উস্কেও দিয়েছে ধর্মের নামে। সবচেয়ে বিপজ্জনক হলো এটাকে আবার ধর্মের লেভেল দিয়েছে, এটা আরো বড় অপরাধ। আইনের দৃষ্টিতে অপরাধ করা যেমন অপরাধ, অপরাধকে ঢেকে রাখা, অপরাধকে গোপন করা, অপরাধের প্রমাণ তসুপ করে দেওয়া, অপরাধের প্রমাণ গায়েব করে দেওয়া আরো বড় অপরাধ। হুমকিদাতা যেমন খুনের আসামি, খুনিও যেমন আসামি, তেমনি যারা এগুলোকে বাতিল করে দিতে চায়, গোপন করতে চায়, অর্থাৎ ধরে নিলাম আমার পরিচিত কেউ খুন করেছে, আমি তার খুনের সমস্ত আলামত গায়েব করে দিলাম, এটাও একই অপরাধ, দুইজনেরই ফাঁসি হবে। তো গণহত্যাও তাই। যারা এটা করতেছে, যারা মোহাম্মদের গণহত্যা, আরো অনেকেই করছে গণহত্যা, চেঙ্গিস খান করছে, আরো অনেকেই করেছে, কমিউনিস্টরাও করেছে, বহুবিধ যুদ্ধের সময় গণহত্যা হয়েছে, তরবারির যুদ্ধে এখনো হচ্ছে, এখনো হয়। আপনি দেখেন, আপনি ইয়েমেনেও একটা যদিও ইয়েমেনেরা সন্ত্রাসী হুতিরা, তারপরে ইয়েমেনেও গণহত্যা চালাচ্ছে, সৌদি আরব, দুবাই, এরা গণহত্যা চালাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গণহত্যার স্বীকার করে না। তুর্কিরাও গণহত্যা চালিয়েছে, তারা স্বীকার করে না, এটাই হলো তাদের স্বভাবজাত। আর মুসলমানরা তো নিজেরা কোনোদিনই নিজেদের অন্যায় স্বীকার করবে না। তুমি যেহেতু মুফতি ছিলা, তুমি আমার চেয়ে ভালো জানো। আর এখানে গবেষক আছে, সাইফুল বাতিন টিটো মাদ্রাসার আসিফ মহিউদ্দিন তো ছোটখাটো গ্রন্থাগার মোটামুটি, বিশ্বকোষ গ্রন্থাগার বলা ভুল হইল, আসিফ মহিউদ্দিন তো বিশ্বকোষ ছোটখাটো, আর ভবিষ্যতে বড় বিশ্বকোষে পরিণত হয়ে যাবে, আমরা জানি, সবাই জানে। তারপর আবার আমি বলি, যাদের বলৎকার করলে স্বীকার করে না, মাদ্রাসায় যার পোলারে বলৎকার করলে স্বীকার করে না, যার মেয়েকে ধর্ষণ করলে, হত্যা করলে স্বীকার করে না, যার ভাতিজা ভাগ্নেকে, যার ভাইকে বলৎকার করলে স্বীকার করে না, সেই লোকেরা বুঝি মোহাম্মদের গণহত্যা স্বীকৃতি দিবে না। এরা ওই স্বীকৃতিকে, এই যে আজকে কালকে কে যেন একটা ফটো কার্ড পাঠিয়েছে, ওই যে তিন ফুটি মৌলবী আছে না, কি মাদানি নাকি পেদানি না সেদানি, ওই 3 ফুটা মৌলবী, যেটা জোশে হোশ হারায় জেলে গিয়েছিল শেখ হাসিনা বলে, সে বলেছে কোরআনের খাতিরে সে দুনিয়াকে ধ্বংস করে দিতে পারে। তো তারা যে কোরআনের খাতিরে দুনিয়া ধ্বংস করবে, সে তো মোহাম্মদের খাতিরে আসমান সহ ধ্বংস করে ফেলবে, শুধু দুনিয়া না। তো তো এই সমস্ত মাইন্ড সেট আপ, এরাই আবার শেখ হাসিনার গণহত্যাকারীর কথা, তো মোহাম্মদেরটা তো অনেক দূরের কথা, 1400 বছর আগে 71 সালে যে গণহত্যা করলো এই জামাত, এই নেজামে ইসলাম, মুসলিম লীগ, এই যে আলবদর, রাজাকার, আল শামস এবং ছাত্র শিবিরের তৎকালীন নাম ইসলামী ছাত্র সংঘ, এরা যে গণহত্যা করলো, গণধর্ষণ করলো, অগণিত, যদিও বলা হয় 2.5 লাখ নারী। আরে ভাই, যেখানে 30 লক্ষ মানুষ হত্যা করা হয়েছে, সেইখানে মাত্র 2.5 লাখ নারী ধর্ষণ করেছে। খুনের চাইতে তো ধর্ষণ আরো সহজ কাজ, আরো সহজ কাজ। একটা গ্রামে একটা খুন করলে 100 ধর্ষণ করা যাবে। তো এখানে অগণিত ধর্ষণ হয়েছে, তাই বললাম। তো এগুলোই তারা স্বীকার করে না। এই যে গণহত্যা, তারা আজ পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধকে গণহত্যা হিসেবে সাব্যস্ত করতে পারলাম না। আর শেখ হাসিনা 850 আমরা গণহত্যা ধরে ফেললাম, বা গণহত্যা হিসেবে তাকে রায় দেওয়া হলো। এটা শেখ হাসিনা গণহত্যা করেছেন কিনা, শেখ হাসিনা হত্যাকারী কিনা, রাজনৈতিক বিষয়ে বিতর্ক তর্ক থাকবে, কিন্তু শেখ হাসিনার যে রায়টা হলো আদালতে, সো কল্ড এই রায়, এটা কোনো বিচার হতে পারে না যেখানে তার উকিলই নাই। বিষয়টা এরকম, আমরা দেখেছি যে ইসকনের যে নেতা ছিল চিন্ময় কৃষ্ণ দাস, তার উকিল নিয়োগ দিতে দেয় নাই। শেখ হাসিনাকে উকিল নিয়োগ দিতে দেয় নাই, একজনকে দিছে, যে গোলকিপার, উকিলটা যদি গোলকিপার সাথে তুলনা করি, সে জামাতের গোলকিপারের হয়ে কাজ করতেছে, অর্থাৎ গোলকিপারটা আমার, কিন্তু সেটা আসাদের পক্ষে কাজ করতেছে, বা আসিফ মহিউদ্দিনের পক্ষে কাজ করতেছে, বা তোমার মুফতি ইমরান বিন বশিরের পক্ষে সে খেলতেছে, এরকম উকিল নেই। সুতরাং এগুলো আর গণহত্যার সাথে এটা তুলনা, মোহাম্মদ যে গণহত্যা করছে এর সাথে তো কারো পৃথিবীর তুলনা হতে পারে না। যে শুধু গণহত্যা করে নাই, হত্যা করার পরে তাদের নারীকে সে ভোগ করেছে ধর্মের নামে, এবং মোটামুটি মাশাল্লাহ, আল্লাহ তারে 6 বছরের মেয়ের হাঙ্গা করার সময় আল্লাহ আয়াত নাজিল করে। তো গণহত্যা জায়েজ করার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে, আর মুসলমান সেটাই বিশ্বাস করে, মুসলমান সেটাই বিশ্বাস করে, মনে প্রাণে তারা বিশ্বাস করে। তারা নিজেরা ইসলামের আর কিছু না মানুক, তারা মোহাম্মদ কি বলছে না বলছে, আকাম কুকাম যা করেছে ওগুলোর ব্যাপারে আবার তারা একমত। মোহাম্মদ বলেছে মিথ্যা কথা বইল না, মিথ্যা হচ্ছে মানে সকল অপরাধের জননী, যদিও এটা একটা মোহাম্মদ একটা ড্রামা, তবুও ধরে নিলাম এই কথা মুসলমানরা মানে না, মুসলমানরা ওইগুলো শুনবে না। মুসলমান কি শুনবে, যে আসিফ মহিউদ্দিনকে মারো, আসাদকে মারো, রায়হান জুয়েলকে মারো, সাইফুল বাতিন টিটোকে মারো, মুফতি বিন বশিরকে মারো, তসলিমা নাসরিনকে মারো, শেখ ফরিদকে মারো, এগুলো তারা মানবে। তারা তো এগুলো মানবে না।
আর মুসলমানরা এই জন্য গণহত্যার, এখানে শেখ হাসিনার বিরুদ্ধে গেলেও মূলত মুসলমানরা গণহত্যার সমর্থক। মুসলমান আর গণহত্যা এগুলো সম্পূরক, সবাই না কিন্তু অধিকাংশই এরা সম্পূরক। এরা মুহাম্মদ তো গণহত্যা করে আসছে। মোহাম্মদ আমি তো শুনেছি যে সে 88টা নাকি 90টা, এটা মুফতি সাহেব তুমি ভালো বলতে পারো, আসিফ মহিউদ্দিন ভালো বলতে পারবেন, তিনি যেহেতু জীবন্ত বিশ্বকোষ তিনি বলতে পারবেন। তো গণহত্যার ব্যাপারে মোহাম্মদ যে গণহত্যা করেছে, ওই গণহত্যার লোকেরাই আবার এখন শেখ হাসিনার গণহত্যার ব্যাপারে বিচার করলো, মোহাম্মদের গণহত্যা তারা মানতে রাজি না। যারা এত বড় বেকুব, মোহাম্মদ যদি আর কিছুদিন বেঁচে থাকতো তাহলে সে তো দুধের শিশুকে বিয়ে করতো। 6 বছর পর্যন্ত আসছিল, 53 বছর বয়সে 6 বছরের বাচ্চারা হাঙ্গা করছে। মোটামুটি যদি হামাগুড়ি দেওয়া একটা মেয়েকে বিয়ে করবার ইচ্ছে পোষণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে হামাগুড়ি তার মানে দুধের বাচ্চারা দেওয়া পোষণ করেছে। হ্যাঁ, দুধের বাচ্চাই আপনি যেটা বলছিলেন এটা অলরেডি হয়ে গেছে। আর মাশাআল্লাহ 2-4-5 বছর বাঁচলে ওই মায়ের পেট থেকে বাড়াইছে তারাও হাঙ্গা করতো, কোনো সন্দেহ নাই। তো এরকম একটা লোকের নিয়ে আমরা শেখ হাসিনার সাথে তুলনা করতে চাই না, বা বাংলাদেশের রাজনীতি আনতে চাই না। কারণ বাঙালি এখনো এত বর্বর, এত অসভ্য হয় নাই। বাঙালি এখনো এত অসভ্য বর্বর হয় নাই যে কাউকে হত্যা করে তার মেয়েকে গিয়ে ভোগ করবে, কাউকে হত্যা করে তার মাকে দখল করবে, কাউকে হত্যা করে তার বউকে দখল করবে। বাঙালি এত খারাপ হয় নাই। অবশ্য পাকিস্তান আমলে সেটা কিছুটা খারাপ হয়েছিল, তারাও কিন্তু মুসলমানই ছিল, তাই না? তো তারা মুহাম্মদের অনুসারী ছিল, আর এগুলো করতেই থাকবে। ওই যে তুমি যেটা শুরুতেই বললা, বিপজ্জনক একটা কথা বলে ফেলছ, তোমার বিরুদ্ধে এবার বামপন্থীরাও লাগিয়ে যাবে, আমি জানি মৌলবীদের ভাষায়। তুমি বলেছো যে ইসলামের অনুসারী যত বাড়বে, মানে মুসলমান যত বাচ্চা কাচ্চা পৈতে করবে, তত পৃথিবী হুমকির মুখে পড়বে। যদিও কথাটা সত্য, শতভাগ সত্য, কিন্তু এইবার তোমার মৌলবীর ভাষায় বামপন্থীরা, বিশেষ করে কলকাতার বামপন্থীরা বেশি খুঁজবে, বাংলাদেশের বামপন্থীর আগে। তাও আবার হিন্দু চ্যাটার্জি ম্যাটার্জি এরা বেশি খুঁজবে তোমাকে। এই যে দেখো যে সে গণবিরোধী কথা বলেছে। যাই হোক, আমি শেষ করে দিই কথা। আমরা সাইফুল বাতেন টিটুর প্রশ্নটা খুবই কঠিন, যে মুহাম্মদের গণহত্যার সাথে এই গণহত্যার তুলনাকারীরা তারা নিজেরাই এখন শেখ হাসিনার গণহত্যার বিরুদ্ধে বিচার করতে চায়। কিন্তু এই মুসলমানেরা শেখ হাসিনার বিরুদ্ধে এই জন্য বিচার করতে চায়, শেখ হাসিনা যদি মুক্তিযুদ্ধ বিরোধী হইতো তাহলে আর বিচার করতো না। শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধের পক্ষে, মানে সে মৌলবাদীদের কিন্তু সাপোর্ট দিয়েছে, 560টা মসজিদ বানিয়েছে। তারপর তালেবানদের ছোট খালাতো ভাই এই হেফাজতে ইসলামকে তিনি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। তারপরেও তারা কিন্তু তাকে ক্ষমা করবে না, কারণ হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের, তার জন্যই তার বিরুদ্ধে বিচারটা করা হচ্ছে। শেখ হাসিনা এখানে শাসক, শেখ হাসিনা না। শেখ হাসিনা এখানে সিম্বল, তাদের কাছে, আমাদের কাছে না। তাদের কাছে সিম্বল হচ্ছে শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, মুক্তিযুদ্ধের পক্ষের, ভারতের পক্ষে, তাই তাকে ফাঁসি দিতে হবে। এই জন্য এই রায়টা তারা করেছে। এবং আমরা গণজাগরণ মঞ্চ যে করেছিলাম, যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের প্রতিশোধ নিতে রাজাকার আলবদর যে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা, সেটার প্রতিশোধ নিচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এই রায়টা দিয়েছে। এবং রায়টা সম্পূর্ণ অস্বচ্ছ। আর মোহাম্মদের সেই গণহত্যার সাথে, সেই আরো বেশি 1450-1500 বছর আগের ঘটনার সাথে এটা মিলানো যাবে না। ওইটা আরো বর্বর ছিল। আমি এটার সাথে এটা তুলনাই করতে চাই না। একটা যদি ধূমপান হয়, তার একটা হলো আফিমখোর, বিষয়টা এরকম। তাই একটা ধূমপান, সিগারেট খায় যারা, তাদের সাথে তো আমি আফিমখোরের তুলনা করতে পারি না, বিষয়টা এরকম। জি, ধন্যবাদ ভাই। জি, আমি খুব দুঃখিত। জি, আমি 4টা কমেন্ট আছে, একটু দ্রুত পড়ে ফেলি, কারণ ওই দর্শকরা অনেক বেশি কমেন্ট করছেন। প্রিয় দর্শক, আমরা দুঃখিত, সব কমেন্ট পড়তে পারছি না, কিন্তু যেগুলো সিলেক্টিভ মনে হয়েছে সেটা পড়া উচিত। দেশের বলৎকার যে ভয়াল থাবা, সেটা নিয়ে কিছু বলতে বলেছেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে জহির রায়হান ভাই, তিনি বলছেন যে খটকা লাগে না ভাই, আর খটকা লাগে না ভিডিও চাই। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কাকে উদ্দেশ্য করে কমেন্টটি করেছেন। তারপরে সায়েন্স প্রোফাইল তিনি বলছেন যে আসিফ ভাই 4টা বিয়ে করুন ভাই। এইটা কেন বলছেন? সালমা আক্তার খুশি, তিনি বলছেন যে আল্লাহর টেলিফোন নাম্বারটি চান, আর এটা হচ্ছে যে 2441139। তারপরে ইনস্ট্রাকশন তিনি বলছেন যে উই নিড ফারাজ অর্ণব ফর সাম এন্টারটেনমেন্ট, হি উইল বি দেয়ার, আই আস্কড হিম। দেখা যাক কি হয়। তো হ্যাঁ, এই ছিল ইমরান বিন বশির ভাই, বাছাই করো। আমি আর এক ভুলে গেছি, 1 মিনিট। ওই যে মোহাম্মদ যদি বাইসে উঠতো তাহলে কি করতাম, ওই প্রশ্নটা ভুলে গেছি, 1 মিনিট সময় নিলাম। সেটা অবশ্যই মোহাম্মদকে যদি আমি কবরে পাই, আব্দুল্লাহর পোলা কিনা, অনেকে যদিও সন্দেহ করে, আমি মেনে নিলাম সে আব্দুল্লাহর পোলাই। যাই হোক, তো আমি তাহলে জিজ্ঞেস করবো, ওই যে ফিলিপিনের প্রেসিডেন্টের মতো আমি বলবো যে আল্লাহর সাথে সেলফি তুলে আনছ, ওইটা আগে দেখাও, তাহলে তোমার মানবো তুমি কারা, পরে চিন্তা, আগে তুমি আল্লাহর সাথে সেলফি তুলে আইন আমার দেখাও। আমি এই কথাটা বলবো। ধন্যবাদ।
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ শেখ ফরিদ ভাই। আপনি গণহত্যার ব্যাপারটি বললেন এবং এটি নিয়ে বলা উচিত ছিল। অনেকেই প্রশ্ন করছেন বর্তমান সম্পর্কে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে, সকলেই হয়তো ভারাক্রান্ত এটা নিয়ে, যারা অন্তত শেখ হাসিনাকে চিনেন জানেন। একটা সময় আমি যখন ধার্মিক ছিলাম তখন খুবই অপছন্দ করতাম নানান কারণেই। তো আমি কিছু কথা মনে হয় বলা উচিত আমি মনে করছি, কারণ এখানে যারাই আছেন আমার কাছে মনে হয় না হেফাজতে ইসলামের সময় সারা রাত ওখানে কেউ ছিলেন, আমার কাছে মনে হয় না। কারণ আসিফ ভাইকে যতটুকু জানি উনি কেউ মনে হয় ছিলেন না, কিন্তু আমি ছিলাম তখন, পাক্কা মুমিন ছিলাম। তো আমি সেখানে দেখেছি ভাই, আমি সারা রাত কিন্তু ওখানেই ছিলাম। তো আমাদের হাতে শুরু থেকে লাঠি ছিল। কান ধরে কি উঠবাস করছিল? হ্যাঁ, করার মধ্যে তুমি ছিলে কিনা? না না, এরকম আমি কথাগুলোই বলছি, কারণ কিছু মিথ্যা যেগুলো আমাকে মাঝে মাঝে পড়া, এই ব্যাপারগুলো যে এইগুলো যে সত্যগুলো যদি না বলি একটা অন্যায় হচ্ছে আমার কাছে। আমার তো আর আল্লাহ নাই যে আমি বিশ্বাস করি না যে তার কাছে জবাবদিহিতা করতে হবে, কিন্তু মানবতার জন্য হলে এই কথাগুলো বলতে হয়। আমি দেখেছি, আমি এই মৃত্যু দেখেছি, আমি আমার জীবনের সর্বপ্রথম তাজা রক্তের লাশ দেখেছি আমি তখনই, কিন্তু আমি তখন ব্যথিত হয়েছিলাম। কিন্তু এতদূর সত্য, একটা সত্য হচ্ছে যে আমরা যেই দিকটাতে ছিলাম, আমাদেরকে তো মনে করুন জিহাদ জিহাদ বলে, হ্যাঁ পুলিশ কিভাবে মারতে হবে, এই সেই কেমনে কেমনে কি করতে হবে এগুলো শেখানো হয়েছিল। এবং সেখানে গিয়ে আমরা, বিশেষ করে শিবির আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা অনেক প্রস্তুতি নিয়ে এসেছিল, অনেক কিছু হ্যান্ডমেড অনেক কিছুই নিয়ে এসেছিল, কিভাবে পুলিশদেরকে ঘায়েল করা যায়, কিভাবে কি করা যায় এগুলো শেখানো হয়েছিল। আমাদের হাতে লাঠি ছিল। তো এই দুপুরের দিকে যখন পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল, তখন আসলে কয়েকজন হুজুরকে মারার কারণে পুলিশ গুলি করেছে, এটা ঠিক 4-5 জন মনে হয় সর্বোচ্চ। যদিও এগুলোকে বিশাল বড় করে দেখানো হয়েছে, আমি জানি না কেন দেখানো হয়েছে। এই 4-5টা লাশ ছিল, এটা ঠিক, আমি একদম সচক্ষে দেখেছি, আমার সামনে দিয়ে নিয়ে গেছিল। কিন্তু এখানে যে ব্যাপারটা হয়েছে দেখুন, যদি আমাদের মানে হুজুরদের প্রতি যদি গুলি না ছুড়তো পুলিশরা, তাহলে এই হুজুররাই কিন্তু পুলিশদেরকে মেরে ফেলতো। পরিস্থিতি এটা ছিল। সাংবাদিকরা এমন এইভাবে কিন্তু প্রকাশ করে নাই। আমি জানি না করেছে কিনা, আমি জানি না, কিন্তু আমি এটা সচক্ষে দেখেছি। এখন আমি এটা ভাবছি যে আসলেই তো এই যে গণহত্যা বলছি, কিংবা সেটা আমি অনেকদিন বিশ্বাস করতাম ওটা গণহত্যা ছিল। একজন মানুষই মরেছে, সে একটা মানুষের জীবনের মূল্য তো অনেক কিছু। তো কিন্তু আমি এটা উপলব্ধি করছি যে আসলে এটা তো অন্যায়, কারণ পুলিশ যদি আমাদের দিকে গুলি না ছুড়তো, কিংবা যাদেরকে মেরেছে ওরা হাতে এত কিছু নিয়ে গেছে, পুলিশ মেরে ফেলতো। ওরা এই প্রস্তুতি নিয়ে গিয়েছিল এবং তাদের উদ্দেশ্য এটা ছিল। এখন ব্যাপারটা হচ্ছে, পুলিশ যদি চুপ করে থাকে, পুলিশ মারা পড়বে। এখন আত্মরক্ষার জন্য, আমি জানি না ভাই, আমি নিয়ম কানুন মাদ্রাসা পড়ে আসলে এসব জানি না যে আত্মরক্ষার জন্য পুলিশ কি গুলি করতে পারে কিনা। যদি করতে পারে তাইলে মনে হয় না এটা অন্যায় হয়েছে। এমনটাই হয়েছে। শুধু পুলিশ না, আত্মরক্ষার জন্য তুমিও পুলিশকে পিটাইতে পারো। যে কাউকে তুমি যদি মনে করো যে অন্যায় ভাবে তোমাকে মেরে ফেলতেছে, সংবিধান এবং আইন তোমাকে এই সুযোগ দেয় যে তুমি তাকে হত্যা করতে পারবে। তাইলে এটা আর কি, জুলাই গণঅভ্যুত্থানে আমি যখন শেখ হাসিনার পতন হয়েছে, আমিও রাস্তায় নেমেছি, আনন্দ মানে প্রকাশ করেছি। কিন্তু সেখানে আমি যদিও কোনোটাতে আমি যাইনি, কিন্তু আমি এটা বুঝতে পেরেছি যে সেম সিচুয়েশন এমনই হয়েছিল, যে যেভাবে মোল্লারা কিংবা মোল্লাদের সঙ্গে যারা আছে ছাত্ররা মানে পুলিশকে মারবে, একজন মানে প্রশাসনকে মেরে ফেলবে ওরা যদি প্রশাসন কিছু না করে, তাইলে তো অনেকটা বাধ্য হয়ে পুলিশ গুলি করে, অনেকটা বাধ্য হয়। সেই জিনিসটা কিন্তু এভাবে বলা হয় না। ঘটনাস্থলে যারা ছিলেন তারাই শুধু এটা দেখেন, সাংবাদিকরাও মানে ওইভাবে যায় না, ওখানে গিয়ে টিকতে পারে না। যাই হোক, কিন্তু পরবর্তীতে নিউজগুলো প্রকাশিত হয় এভাবে যে, নিউজে প্রকাশিত হয় একটা মানুষ মরে গেলে যে পুলিশের হাতে অমুকে এতজন মারা গেছে, এটাই দেখবে। কিন্তু কোন সিচুয়েশনে পুলিশ যে ওদেরকে মারতে বাধ্য হয়েছে, মানে এইটা কিন্তু কেউ বলে না। তো আমি যেহেতু হেফাজত ইসলামের সময়টাতে পুরো রাত ছিলাম ওখানে, আমি এই ব্যাপারগুলো সচক্ষে দেখেছি। এবং রাত 3টার দিকে যে বোমা হামলাগুলো হলো, বিশ্বাস করুন শুধু শব্দই শুনেছি আমরা, কিন্তু মানুষ মরতে দেখিনি একজনও। পরবর্তীতে আমরা তখন ভাবতাম যে এইগুলোই বোমা, আমাদের এই মানে জ্ঞানটুকু ছিল না যে আসলে এই কিছু বোমা হয়, সাউন্ড বোমা আর কি, এগুলো শুধু সাউন্ডটা হয় মানুষকে মানে ছত্রভঙ্গ করবার জন্য, তাই না? সাউন্ড গ্রেনেড মনে হয়।
তো আমাদের তখন এটা ছিল না, আমরা মাদ্রাসা, এটা হয়তো মানে অপ্রত্যাশিত ভাবেই মাদ্রাসা ছাত্ররা এটা প্রচার করেছে যে একদম বোমা টোমা মেরে সব উড়িয়ে দিয়েছে। কিন্তু এখন বুঝি যে আসলে এত বোমা স্টেজের সামনে বোমাগুলো ফেললো, মানুষ তো মরলো না, আমাদের সামনে পড়লো, শুধু শব্দই হতে দেখলাম। তো আসল বোমা তো এরকম হওয়ার কথা না। কিন্তু সরকারের পক্ষ থেকে আমার এখন মনে পড়ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র তাদেরকে ওখান থেকে ভাগানোর জন্য চেষ্টা করা হয়েছে, সাউন্ড গ্রেনেড, কিন্তু এটাতে মানুষ মরে না, এই জিনিসটা কিন্তু বলা হচ্ছিল। এখন আমি বুঝি বাস্তবতা আসলে এরকম। কিন্তু এই যে মিথ্যাচারগুলো যে মানে নিউজ করা হলো, কিংবা এই যে এভাবে তিলকে তাল বানিয়ে বলা হলো, এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় জুলাই গণ অভ্যুত্থানে এমনটাই হয়েছে। তো যাই হোক, শেখ হাসিনার ব্যাপারটা গণহত্যা আমি মানি না, কিন্তু নবীর ব্যাপারটা এমন কখনোই ছিল না। নিরীহ মানুষগুলো শুধুমাত্র তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নবীকে মানে নাই, সেই কারণে তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কিচ্ছু করছিল না, তাদেরকে জবাই করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন ঘৃণ্যতম গণহত্যা আছে কিনা আমার কাছে মনে হয় না। তো যাই হোক, আমি একটু যোগ করলাম। তো এই একটু আগেই বলছিলেন, একজন বলছিলেন যে মাদ্রাসায় বলাৎকারের কথা। আমি টিটু ভাইয়ের কাছে একটু যাই। টিটু ভাই, আপনি এটা নিয়ে অনেক কাজ করেছেন। আমি মাদ্রাসার একজন ছাত্র হিসেবে ভাই এই কথা আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি, একদম খাঁটি কথা ভাই, এটা খুব লজ্জাজনক হলেও বাংলাদেশের ইতিহাসে মাদ্রাসার এমন কোনো মাদ্রাসা নাই, মাদ্রাসার এমন কোনো ছাত্র নাই, কালো হোক বা ফর্সা হোক, সুন্দর বা অসুন্দর হোক, এমন কোনো ছাত্র নাই যে হেফজোখানায় বলাৎকারের শিকার হয় না। এই কথাটা বললে আমি জানি আপনাদের এখানেও মনে হয় কেউ বিশ্বাস করবেন, নাসিব ভাই বলবেন যে বাড়াবাড়ি। আমার কাছে মনে হয় এটা যে কোনো মানুষ যারা মাদ্রাসায় পড়ে নাই, আমি এনামে আছে, এনাম মাদ্রাসায় পড়েছে, এনামের প্রথম প্রশ্ন হচ্ছে এনামের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে মাদ্রাসায় পড়েছে, এবং আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা মাদ্রাসায় পড়েছে আমি সকলকে জিজ্ঞাসা করেছি, এরা একটাই কথা বলেছে, হ্যাঁ একবার না একবার বলাৎকারের শিকার হয়েছে কিংবা চেষ্টা চলেছে। এখন অনেকেই জানি আমি মুমিন ভাই বোনেরা জিজ্ঞেস করবেন, আক্রমণ করে বলবেন যে আমিও কি হয়েছে কিনা, চেষ্টা কিন্তু হয়েছে, কিছু হতে পারে নাই। আমি রাতের বেলা, আমি এটা বলছি কারণ এটা লজ্জাজনক ব্যাপার, যদিও এই চেষ্টা হয় ছাত্রদের মাধ্যমে হোক, ওস্তাদের মাধ্যমে চেষ্টা হয়, কিন্তু সকলকে মানে সফল হয় না সকলের ক্ষেত্রে। কারণ অনেক ছাত্র একটু, আমি খুব ছিলাম, সাহসী ছিলাম, আমি তখন একদম মানে আমার মানে অস্তিত্ব টের পেয়েছি, আমি সাথে সাথে একদম রাইটটা জ্বালিয়ে বলেছি যে হুজুর, মানে চিৎকার দিয়েছি, কোনো কিছু মানে সফল হয় নাই কিছু, কিন্তু চেষ্টা চলেছে আমার উপরেও। এনামকে জিজ্ঞেস করবেন, এনামে আমি কখনো জিজ্ঞেস করিনি। সেদিন কিছুদিন আগে বললাম যে দোস্ত তোমার ক্ষেত্রে কি এমন হয়েছে কখনো, কয় কি বলো, এমনটাই, চেষ্টা চলেছে। তো এখন কথা হচ্ছে এই যেগুলো একটু বোকা শোকা, অনেক বাচ্চারা আছে হুজুরদেরকে খুব সম্মান করে, তাদের কাপড় যখন খোলা হয় তখন তারা লজ্জায় কিছু বলতেই পারে না। ফরিদাবাদ মাদ্রাসার মতো ঢাকার সর্ববৃহৎ কওমি মাদ্রাসা, সেখানে এই 7-8টা বিল্ডিং আছে, বিল্ডিং এর সকল ছাত্ররা নামাজ পড়ে একটা মাত্র মসজিদে। যখন আমরা 2008 সালে হেফজোখানায় পড়তাম, 7 সালে হেফজোখানায় পড়তাম, তখন দেখেছি দোতলা একটা মসজিদ ছিল, মসজিদে বেলাল। তো সেই মসজিদে বেলাল দোতলা ছিল, 7-8টা বিল্ডিং এর সকল ছাত্র একটা মসজিদে নামাজ পড়তে পারতো না, অনেকগুলো জামাত হতো। তারপরে ওই বস্তিবাসীরা আমাদের মাদ্রাসার অনেক জায়গাগুলো দখল করেছিল, সেইগুলো যখন হস্তগত হলো তখন বিশাল বড় একটা মসজিদ হলো, সেই মসজিদের সকল ছাত্র একটা জামাতে নামাজ পড়তে পারছে এখন। তো আগে এমনটা ছিল না। সেই সময়ে মসজিদে 2জন ইমাম ছিলেন, এই 2জন ইমামের পিছনে মাদ্রাসার সকল ছাত্র, সকল আসাতেজায়ে কেরাম, সকল মাদ্রাসার শিক্ষকরা নামাজ পড়তেন। 2জনের ইমাম এবং হাসান হোসাইন, ইমাম হাসান হোসেনের নামে, মানে একজনের নাম হাসান সাহেব, আরেকজনের নাম হোসেন সাহেব, এই 2জন হেফজোখানার শিক্ষক ছিলেন। এই 2জনের মাধ্যমে কিন্তু এমন ঘটনা ঘটেছে এবং তারা 2জনই মাদ্রাসা থেকে বহিষ্কৃত হয়েছে। তো বিস্ময়কর ব্যাপার হচ্ছে, মসজিদে তাদের রুম ছিল হোসেন সাহেবের, সেই মসজিদেই কিন্তু বলাৎকারের ঘটনা ঘটেছে, তারপরে মাদ্রাসা থেকে বহিষ্কার হয়েছেন। এবং এমন একজন ফরিদাবাদের সকল ছাত্র, হাজার হাজার ছাত্র যার পিছনে নামাজ পড়তেন, সেই ইমাম কিন্তু বলাৎকার করেছেন মাদ্রাসায়। এটা কিন্তু মাদ্রাসায়, ফরিদাবাদ মাদ্রাসায় যারা পড়েন, যারা 2007 সালে 8 সালে পড়েছেন, তারা সকলে জানেন। তো ব্যাপার হচ্ছে, মাদ্রাসার এমন কোন ছাত্র নাই যারা ছোটবেলার কথা বলছি, মাদ্রাসায় যেটা হয় এটা কিন্তু একটু, ফরিদ ভাই বলতে, মাদ্রাসায় যেটা হয় এটা কিন্তু বলাৎকার। আমি লিভ নিতে চাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে ফরিদ ভাই, ঠিক আছে, ধন্যবাদ সাথে থাকার জন্য। ধন্যবাদ। জি, এখন
মাদ্রাসা যেটা হয় এটা সমকামিতা না, এটা হচ্ছে মাদ্রাসার ছোটবেলায় বাচ্চাদের একদম কোমল থাকা অবস্থায় তখন এই বলাৎকারটা হয়। তো এমন একটা ছাত্র বাকি নেই, যেটা আমার মানে অভিজ্ঞতার কথা বলছি। এখন এই যে প্রতিনিয়ত এবং জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ভাই মানে নিউজে তো মনে করেন 1000টা ঘটে, নিউজে 4-5টা আসে, এমনটাই হয়। কিন্তু আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পর থেকে, আমি জানি না শেখ হাসিনা চলে যাবার সাথে এই বলাৎকার বেড়ে যাবার সম্পর্কটা কি আমি জানি না, কেন এত বেশি ঘটছে, নাকি ওরা দেশটাকে নিজের মনে করছে এখন বলাৎকার ইচ্ছা মতো করবে। এই যে এত এত ঘটনা আপনারা দেখছেন প্রতিনিয়ত যে নিউজে আসছে, এটা বন্ধ করবার কোনো উপায় কি নাই, কিংবা কি করা যায়, আমাদের করণীয় কি? এটা তো একেবারে মানে ব্রড কোশ্চেন। জি, এটা নিয়ে কিছু বলেন, আমি খুবই জি। ধন্যবাদ সবাইকে। প্রথমে আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন যে 1 লক্ষ সাবস্ক্রাইবার আপনার ইউটিউব চ্যানেলে, সেই সাথে সাথে ফেসবুকে, এবং আমার এখানে অন্যান্য যে সমস্ত সহযোদ্ধা বন্ধুরা রয়েছেন, যারা আমার নিজেরও ব্যক্তিগতভাবে প্রেরণার উৎস, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। সেই সাথে আমি একটু প্রাথমিকভাবে একটু কৃতজ্ঞতা প্রকাশ এবং ভূমিকা দিতে চাই। বাংলাদেশের এই যে আজকে যে আন্দোলনটা, সেই আন্দোলনে যে আপনি একজন সহযাত্রী, ইমরান বিন বশির, আপনাকে শুধু অভিনন্দন বললেই আসলে আরো অনেক বিষয় আপনার ব্যাপারে বলা যায়। তারপরে ধরেন আপনি যে কাজটি এখন করছেন, অর্থাৎ ভিডিও ব্লগিং করছেন, এই ভিডিও ব্লগিং এর শুরুর দিকটা যদি একটু গল্পটা করি, তাহলে আমার একেবারে কৃতজ্ঞ চিত্তে যার নামটা বলতে হয়, তার নাম হচ্ছে আসিফ মহিউদ্দিন। আসিফ মহিউদ্দিন সম্ভবত 2013 সালে আমার এক্স ওয়াইফ আমাকে বললেন যে তুমি কি আসিফ মহিউদ্দিনের ভিডিও দেখো কিনা। তাই আমি বললাম যে আসিফ মহিউদ্দিন ভিডিও করে, বলছে সে তো লাইভ করে। তো তখনকার বিষয়টা এরকম ছিল, তখন বাংলাদেশ থেকে লাইভ করা যেত না। তো তখন আমি জানি না যে আসিফ মহিউদ্দিন জার্মানিতে চলে গেছেন। তা আমি দেখে মানে অভাবনীয় রকমের আমার কাছে ভালো লেগেছে। তো আসিফ মহিউদ্দিন এরকম করছেন, জানলাম যে উনি আছেন। এরপরে ধীরে ধীরে আসিফ মহিউদ্দিনের এই যে দেখানো পথ, সেই দেখানো পথ ধরে আরো বেশ কয়েকজন গেলেন। আমি যদি এর আগে একটু বলি, 2009 সালে আমাদের প্রথম ইউনিজয় নামে একটা লেখার মাধ্যমে আমরা ব্লগিং শুরু করলাম। সেটা হচ্ছে গিয়ে সামহার ইন ব্লগ, ধর্মকারী। তো তখন আমাদের কাছে যে জিনিসটা মনে হতো যে আমরা যে কাজটি করছি, এই কাজটি আসলে যেই লেভেলে পৌঁছানোর কথা, অর্থাৎ ধর্মীয় মৌলবাদ যে জায়গাটা থেকে তৈরি হয় এবং যারা সমাজের ক্ষতিকর যে এলিমেন্ট গুলো, সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারছি না। তো ধরেন আসিফ মহিউদ্দিন ভাই যখন এগুলো করতেন, তখন হচ্ছে কি 2013 সাল সম্ভবত, আমি 13, 14 বা 15, আসিফ ভাই আমি যদি খুব ভুল না করি। তো ওই সময়ও আসলে এই যে সবার কাছে মোবাইল, সবার কাছে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু ছিল না। এরপরে হচ্ছে গিয়ে এরপরে ধুম করে হচ্ছে গিয়ে চলে আসলো আসাদ নূর। আসাদ নূর এসে তো একটা একেবারে পুরো মানে আরো অন্যরকম ভাবে, মানে অন্যরকম একটা স্টাইলে শুরু করলো। আমরা এক ধরনের যারা বাংলাদেশে আছি, তারা আমরা আসলে এক ধরনের ভরসা পাইলাম, ভরসার জায়গায়। কিন্তু আসিফ মহিউদ্দিন বা আসাদ নূর, এরা কিন্তু এদের ব্যাকগ্রাউন্ড যে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই লেভেলের মাদ্রাসা না। আসাদ নূর মাদ্রাসায় পড়েছে, কিন্তু তার বাকি জীবনটা একটা দীর্ঘ সময় মাদ্রাসায় কাটেনি। এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের মাঝখানে চলে আসলো আব্দুল্লাহ মাসুদ। আব্দুল্লাহ মাসুদ আসার পরে না, একটা বিশাল বড় আমাদের মধ্যে একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো, এই কারণে যে এই জায়গা থেকেও আসলে কেউ আসতে পারে এবং এই জায়গা থেকে এসেও মুখ খুলতে পারে, এবং এত ব্রডলি। এবং এই আসাদ আব্দুল্লাহ মাসুদকে যারা যারা প্রমোট করেছেন, যারা যারা হেল্প করেছেন, আমি তাদের কাছে আমার আকণ্ঠ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং তারপরে ডেফিনেটলি আমাকে এই মঞ্চে যারা আছেন, আমি তসলিমা নাসরিন বা ওই সিনিয়রদের দিকে যাচ্ছি না, মাঝখানে হঠাৎ করে একটা যে বিখ্যাত একটি ডায়লগ চলে আসলো, সেটা হচ্ছে কি খটকা লাগে না। খটকা লাগে না, এটা একেবারে পুরো মনে করেন যে একটা লাইন, কি খটকা লাগে না, এটা দিয়ে একদম পুরো উড়াই দিল, একদম পুরো উড়াই দিল। এরপরে ডেফিনেটলি এরপরে আরো অনেকে এসছে, এবং আমি একটা জিনিস আমি জানি না, আমার মনে হয় যে এখানে সবাই জানেন, বাংলাদেশ থেকে প্রতি 24 ঘন্টায়
অন্তত 300 প্ল্যাটফর্ম থেকে আজকে এই ধর্মের, আমি নাস্তিকতার লাইভ বলবো না কথাটি, কারণ নাস্তিকতা যে যদি আমরা ধর্মীয় লাইভ বলি তাহলে তারা যেভাবে তাদের পথে ধর্মের জন্য ডাকে, আমি কোনোদিন আসিফ মহিউদ্দিন, আসাদ নূর, রায়হান জুয়েল বা আপনি বা যারা আছেন কাউকে কোনোদিন দেখিনি যে আসেন নাস্তিক হন। সুতরাং আমি ওইভাবে বলবো না, বলবো যে ধর্মের বেড়াজাল থেকে বা ধর্মের যেই বাধ্যবাধকতা থেকে যে আসলে এক ধরনের মুক্ত কথা বলার যে প্রেরণা যোগায় সেটার দিকপাল নিশ্চয়ই আপনারা। এবং আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আমাদের যে সমস্ত সহযোদ্ধা বন্ধুরা তাদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন এবং তারা জানতেন যে আমাদের জীবন নাশ হতে পারে তারা। এবং আমার একটা কথা মনে আছে, আসিফ মহিউদ্দিন একদিন লাইভ করছিলেন এবং ওনার সাথে যখন সরাসরি সামনাসামনি দেখা হয়েছিল আমার একবার জার্মানিতে, তখন উনি বলেছিলেন যে আমার কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে এখন আমার সময় সময় ব্যথা করে। আমি মানে উনি বলেছিলেন আমরা একটা জায়গায় বসাছিলাম, আমি তারপরে নূর নবীদুল্লাহ, উনি বলেছিলেন যে টিটো ভাই যেভাবে দেখছেন আমাকে, আমি কিন্তু এতটা শান্তির জীবন যাপন করি না, আমার কিন্তু এখনো নানা সময় এই আঘাতগুলো কিন্তু তীব্রভাবে ব্যথা দেয়। তো কি বলবো, এই যে কোপ খাওয়া, এই যে এখনো ব্যথা পাওয়া, এই যে জীবনগুলো চলে যাওয়া, এগুলো যে আমাদের জন্য যে কতখানি প্রেরণার একটা বিষয় ছিল, এটা আসলে আমার মানে নতমস্তকে স্বীকার করতে হয়। বা ধরেন এই যে আসিফ মহিউদ্দিন আসাদ নূর যে 2টা বছর জেল খেটেছিল, আমি তো আমার জেল বা হাজতের সময় খুবই কম, 2 দিন কি 3 দিন, কিন্তু আমি চিন্তা করি যে আমি যদি একবার চিন্তা করি যে কোনো একটা জায়গায় আমি টয়লেট করতে বসেছি, আমার কোমরের উপর থেকে অন্য মানুষ দেখছে এবং সব মানুষ হয়তো আমার দিকে তাকিয়ে আছে, এই জায়গাটায় বা এই যে ধরেন ফলিকাইত বলে আমাদের বরিশাল অঞ্চলে ফলিকাইত হয়ে শুয়ে থাকতে হয়, এই জায়গাটায় আসাদ নূর 2টা বছর কাটিয়েছে এবং সে কোনোভাবেই তার অনেকভাবেই কম্প্রোমাইজ করার সুযোগ ছিল, একটা সেকেন্ডের জন্য সে কম্প্রোমাইজের কথা চিন্তা করে নাই। এগুলোর কথা মনে করলে অফকোর্স আমি তাদের স্যালুট জানাই। তারপরে ধরেন এই যে লিয়াকত হোসেন লিমন ফকির বলে যিনি পরিচিত, ও কিন্তু একটা লম্বা সময় 1.5 বছরের মতো জেলে ছিল। ওকে নিয়ে একটু এনাম, তুমি যদি একটু মিউট করতে। আমি করে দিছি এখান থেকে। হ্যাঁ, আচ্ছা। তো ওর যে জেলের জীবন, আমি একদম ওর বাড়িতে আমি গিয়েছিলাম, কাছে বসে ওর জেলের গল্পগুলো শুনেছি। গল্পকে আসলে দুঃসময়ের কথাগুলো শুনেছি, আমার ভেতরে টন টন করে ব্যথা করেছে, কিন্তু আমি কিছু করতে পারি নাই। এবং ইনফ্যাক্ট আপনার যে ছবিগুলো আমি দেখেছি, আপনার প্রতি যে আঘাতগুলো করা হয়েছে এবং আপনার ওই যে সেলাই সহ যে ছবিগুলো আমি দেখেছি, এগুলো আমাকে একাধারে যেমন ব্যথা দিয়েছে তেমনি শক্তিশালীও করেছে। এবং আপনাদের যে এই রক্ত যারা দিয়েছেন, যারা জেল খেটেছেন, তারা আসলে সময়ের হেরফের না, বয়সের হেরফের না, ডেফিনেটলি আপনারা আমাদের পথ প্রদর্শক, এটা একেবারেই আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আপনাদের। এবারে আমি যে বিষয়টা, ইমন, ধন্যবাদ আপনাকে, আপনি আসছেন। ইমন ভাইকে স্বাগতম জানাচ্ছি। কেপি ইমনের জন্য আমরা ওয়েট করছিলাম, উনি অনেক ভালো লেখেন এবং আমি কেপি ইমনের আমি টিটো ভাইয়ের কথা শুনছিলাম, তার আগে মাদ্রাসার বলাৎকার নিয়ে ভাইয়ের কথা শুনছিলাম, আমি আসলে রাস্তায় ছিলাম আর কি। তো টিটো ভাই প্লিজ কন্টিনিউ করেন, পরে আমি বলতেছি। জি, থ্যাংক ইউ। তো আসলে এই যে বিষয়টা নিয়ে আমাকে বলতে বলেছেন, এর আগে আপনারা একটি বিষয় নিয়ে কথা বলেছেন, যে প্রশ্নটি আসিফ ভাইকে করেছিলেন। সে আসিফ ভাইয়ের এই যে এখন যে অবস্থায় উনি আছেন, এটা দেখে আমার ওনার প্রথম দিকের লাইভগুলোর কথা মনে পড়ছে, সিদ্ধার্থকে কোলে নিয়ে কিভাবে লাইভ করতেন। এবং আসিফ ভাই একটা জিনিস আজকে আপনারা আমার কাছে স্বীকার করতেই হয়, সেটি হচ্ছে প্রথম যখন আপনি লাইভ করতেন তখন আমাদের এটা মাথায় থাকতো না, মনে হতো যে আচ্ছা একটা লোক লাইভ করতেছে, কিন্তু এখন বুঝতে পারছি যে অফিস মেনটেন করে, ফ্যামিলি মেনটেন করে, আবার আপনি বাংলাদেশের সময় অনুযায়ী ঠিক সময় লাইভটায় আসতেন এবং সেটা ইউরোপিয়ান টাইম মেনটেন করতেন। ভাই স্যালুট। এখন বুঝতে পারছি যে আসলে ওই সময় আপনার কিরকম মানে কি বলবো, একদম সোজা বাংলা বলতে গেলে কিরকম আর কি রক্ত ঝরছে, লাল সুতা বের হয়েছে। ভাই কিভাবে করছেন এটা আসলে আমার বোধগম্য না, মানে এই দিক থেকে আপনি স্যালুট। টিটো ভাই একটা জিনিস অ্যাড করি এখানে, আসিফ ভাইয়ের এটা লোভ সামলাইতে পারলাম না। আমি কিন্তু কয়েকদিন আগে, মানে 15 দিন আগে কোন একটা ডিসিশনের ক্ষেত্রে আমি আসিফ ভাইয়ের কথা অনেকবার ভাবছি, যে উনি যেহেতু টিকে গেছেন তো না, ইটস গুড নিউজ আসাদ নূর ভাই, এটা শুনে ভালো লাগলো। আপনি ওই জায়গা থেকে, এই জায়গাটা থেকে প্রেরণা পাইছেন, কারণ এই যে বিয়ের কথা যখন উঠছিল তখন আমার মনে মনে একটা কথা করছিল যে আমি ভবিষ্যতে বিয়ে করে সংসার করবো, এই স্বপ্ন আমার কখনোই যায় নাই।
এবং আমি যদি কাউকে বিয়ে করি তাহলে আমার জীবন সঙ্গীর যতগুলো বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকবে আমি ততগুলো বাচ্চা নিতে চাই, আমার কোনো এই বিষয়ে কোনো আপত্তি নেই। যাই হোক, মূল কথায় আসি। সেটি হচ্ছে আপনি মাদ্রাসা বিষয়ে যে যতগুলো কথা উল্লেখ করেছেন এগুলো প্রত্যেকটা কথা সত্য, এবং সত্যতার মানে এতখানি সত্য যে আসলে মাদ্রাসার অনেক যতগুলো ছেলেরা, মেয়েরা না, যতগুলো ছেলেরা আমারে ফোন করেছে এই বইটার ব্যাপারে, তারা আমাকে বেশিরভাগ লোক এইভাবে গালি দিয়েছে যে আপনি কেন কম করে লিখেছেন। এবং আমাকে এই প্রথম এই বিষয়ে আমার সাথে তর্ক করছে যে ব্যক্তি, সে হচ্ছে আব্দুল্লাহ মাসুদ। আব্দুল্লাহ মাসুদ আমাকে এই কথা বলেছিল যে আপনি অনেক কমায় কমায় লিখছেন। এবং আমি জানি না ইমরান বিন বশির, আমি বইটি আপনাকে পাঠিয়েছিলাম, আপনার কতখানি পড়ার সুযোগ হয়েছে, অথবা আসাদ নূর, আমি আসাদ নূরের নামটাই নিব কারণ আপনাদের এই দুজনের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসায়, আপনারা কতখানি মনে করেছেন যে এটা কতখানি মানে সত্যতার কতখানি কাছাকাছি ছিল। এবং সবচাইতে পরিতাপের বিষয় এটা যে ধরেন আমি একজন নিহত শিশুর বাবার সাথে আমি কথা বলছিলাম ওভার দা ফোন, এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি তো শিক্ষিত, সে একটি বেসরকারি কোম্পানির ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরকম, মানে অন্তত সে ইন্টারমিডিয়েট পাস। তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেখেন যে এত শিশুদের মৃত্যু হয়, তাদেরকে মেরে ফেলে, তারপরেও আপনি কেন আপনার সন্তানকে কি বোধে মাদ্রাসায় দিলেন? আপনার কি একটাবার মনে হয় না যে আপনার সন্তানকে হত্যা করতে পারে? তখন ইমরান বিন বশির যে উত্তরটা দিয়েছিল সেটা আরো ভয়ঙ্কর। আমি এটা আপনাকে বলেছিলাম সেদিন, যে সে উত্তরটা দিয়েছিল যে একজন নবী যদি তার সন্তানকে আল্লাহর ডাকে কোরবানি দেওয়ার জন্য গভীর মরুভূমিতে নিয়ে যেতে পারে ধারালো চকচকে তরবারি সহ, তাহলে আমার সন্তানকে আমি কেন আল্লাহর পথে কোরবানি দিতে পারবো না? আমার সন্তান তো আল্লাহর পথে কোরবানি হয়েছে। সুতরাং এরা এক ধরনের বদ্ধ উন্মাদ যদি আপনি বলেন, তাহলে সেই বদ্ধ উন্মাদের উন্মাদনার মধ্য দিয়ে তারা আসলে যাচ্ছে। আর আপনি যদি পরিমাণ বা সংখ্যার দিকে আসেন, তাহলে আমি আপনাকে একটা কথা বলি যে আমি আসলে নানাভাবে এই যে আমার যে দ্বিতীয় বইটি, যে বইটি এখনো বাংলাদেশে থেকে প্রকাশিত হয় না, বিস্ফোরণের পরের যে বইটি, সেই বইটি হচ্ছে কি এই যে আমার যে ঘটনাগুলো যে গল্প আকারে আমি যেটা লিখেছি, এটাকে প্রবন্ধ আকারে বা প্রামাণিক বিষয়গুলো আমি লেখার চেষ্টা করছি। এটা একটু ভলিউমেও অনেক বড় বই। এখানে আপনি পাবেন 5 বছরে কি কতগুলো শিশু ধর্ষণের শিকার হয়েছে, 5 বছরে কতগুলো শিশুকে হত্যা করা হয়েছে, কতগুলো শিশুকে পঙ্গুকরণ করা হয়েছে, কতগুলো শিশু মানে মাদ্রাসায় পড়ে, কিভাবে মাদ্রাসা গড়ে ওঠে, কারা মাদ্রাসায় পয়সা দেয়, একটা শিশুর কি পরিমাণ পুষ্টির দরকার, সে কত পরিমাণ পুষ্টি পায়, মাদ্রাসায় কত টাকা সরকার বরাদ্দ দেয়, এই ডিটেইলে লেখা এই বইটি। কিন্তু ঘটনা যেটা হয়েছে, এই বইতে যেটা সবচাইতে বেশি যেটা স্পষ্টীকরণ করা হয়েছে সেটি হচ্ছে এই মাদ্রাসা গড়ার পেছনে কারা সবচাইতে বেশি দায়ী। এবং এটা আমি আমার বলতে কোনো ধরনের দ্বিধা নাই যে এই বিগত 15-16 বছরের হিস্ট্রি যদি দেখেন, তাহলে এই মাদ্রাসাগুলো তৈরির পেছনে যারা একেবারে রুট লেভেলের যে সমস্ত লোকগুলো মাদ্রাসা তৈরির পেছনে দায়ী, তারা কোনো না কোনোভাবে তৎকালীন সরকারি দলের রাজনীতির সাথে জড়িত ছিল। এবার আমাদের মধ্যে একটি পুরনো একটি ধারণা রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশে 68,000 গ্রাম রয়েছে। এটি এরশাদের আমলের একটি কথা, কিন্তু কথাটি সত্যি নয়। বাংলাদেশে এই মুহূর্তে গ্রাম রয়েছে 79,789টি গ্রাম রয়েছে বাংলাদেশে। গ্রামের সংখ্যা বাড়ে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো সেইখানে যদি আমি যে মাদ্রাসায় কতটা গড়ে একটি গ্রামে মাদ্রাসা থাকতে পারে সেটি আমি হিসাব করতে গিয়ে দেখেছি যে সর্বনিম্ন 5টি থেকে শুরু করে সর্বোচ্চ 28টি পর্যন্ত মাদ্রাসা আমি পেয়েছি। এবং সেই পরিমাণটা আমি কিভাবে জানার চেষ্টা করেছি, আমি এবং আমার ছোট ভাই আমরা বাইক দিয়ে ঘুরেছি, আমি সাইকেল নিয়ে ঘুরেছি, আমি ভিক্ষুকদেরকে টাকা দিয়ে গোনানোর চেষ্টা করেছি, তারপরে হচ্ছে যে গ্রাম পুলিশ বা চৌকিদার যে বলে তাকে দিয়ে গোনানোর চেষ্টা করিয়েছি, ইউনিয়নের যে মেম্বার তাকে দিয়ে গোনানোর চেষ্টা করেছি। তাতে আমি যে গড় করেছি তাতে 28 এবং 5 এর মধ্যেও আমি গড় করিনি, আমি সর্বনিম্ন সংখ্যাটা ধরেছি 5। তো সেই হিসাবে আপনি যদি ধরেন তাহলে এই সারা বাংলাদেশে মোটামুটি 4 থেকে 4.5 লক্ষ মাদ্রাসা আছে। এটা থেকেও যদি আপনি বাদ দেন, তাহলে যদি একটা ফিক্সড রাউন্ড সংখ্যায় আসেন, তাহলে সেটি হচ্ছে 4 লক্ষ মাদ্রাসা। এবং ইমরান বিন বশির, আমি এই প্রশ্নটি আপনাকেও একটি লাইভে করেছিলাম, এবং আমি যতগুলো মাদ্রাসার শিক্ষার্থীর লাইভে ইন্টারভিউ নিয়েছি, এমনকি এই যে আমাদের আসিফ ভাই এবং আসাদ নূর, এরা দুজনেও এই লাইভে ছিলেন। সেখানে আমি তাদেরকে একটি কমন একটি প্রশ্ন করেছি যে
আপনি এটাও নিশ্চয়ই জানেন ইমরান বিন বশির, যে একটা স্টুডেন্ট একটা মাদ্রাসা থেকে কিন্তু হেফজ শেষ করতে পারে না, তাকে কয়েকটা মাদ্রাসা নানা কারণে যেতে হয়। তো আমি সবাইকে একটি কথাই কমনলি জিজ্ঞেস করেছি যে ভাই, আপনি যে মাদ্রাসায় পড়েছেন, যতগুলো মাদ্রাসায় পড়েছেন, সেই মাদ্রাসায় কি আপনার এমন কোনো একদিন, কমপ্লিট একদিন অর্থাৎ 24 ঘন্টা গিয়েছে যেখানে ওই মাদ্রাসায় কোনো শিশু কারোর দ্বারা কোনো না কোনো ভাবে ধর্ষণের শিকার হয়েছে বা হয় নাই? তো তাদের কাছে তারা এই প্রশ্নের উত্তর দিয়েছে যে না ভাই, হয় বড় ছাত্রদের দ্বারা ছোট ছাত্র, অথবা শিক্ষক দ্বারা ছাত্র, অথবা দারোয়ান দ্বারা ছাত্র, অথবা পাচক দ্বারা ছাত্র, কোনো না কোনো ভাবে প্রতি 24 ঘন্টায় একাধিক ছাত্র ধর্ষণের শিকার হয়েছে। তার মানে আপনি ধরতে পারেন যে 1971 সালে 9 মাসে হচ্ছে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে 2 লক্ষ নারী। সেখানে বাংলাদেশে প্রতি 24 ঘন্টায় 4 লক্ষ শিশু ধর্ষণের শিকার হয়। এবং এটা যদি আপনি নিরপেক্ষ তদন্ত পৃথিবীর যে কোনো সংস্থা দিয়ে করান, পুলিশ সংস্থা হোক, গোয়েন্দা সংস্থা হোক, বা আপনার ইউএন নেশন দ্বারা হোক বা ইউনিসেফ দ্বারা হোক, আপনি এটা প্রমাণ করতে পারবেন। এটা কিন্তু লুক্কায়িত কোনো ঘটনা না। আপনি কতভাবে ফিল্টার হয় এটার যদি একটি উদাহরণ দিই, আমি যদি ভুল বলি তাহলে আসাদ নূর এবং মুফতি ইমরান বিন বশির, আপনারা দুজন শুধরে দেবেন। সেটা হচ্ছে প্রথমত যে ধর্ষণের যে শিকার হয় একটি মাদ্রাসায়, ধর্ষণ যারা করে তারা প্রথমে বেছে নেয় এতিম শিশুদের। ফার্স্ট অফ অল তারা, আমি দেখেছি যেটা, এতিম শিশুদের বেছে নেয়, এবং এই এতিম শিশুদের যে ধর্ষণ করা হয় এই বিষয়ে সংবাদগুলো বাইরে আসে না। কারণ ওই এতিম শিশুটির স্বজন যে থাকে হচ্ছে খালা, ফুপু, মামা, চাচা, এরা, যার ফলে তারা এটিকে ওই আত্মীয় স্বজনদের কাছে বলতে চায় না, বা তাদের সাথে ওই আত্মীয় স্বজনের সাথে দেখাও হয় না। হয়তো এতিমখানায় তাকে দিয়ে গেছে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর হয়েছে, আর খোঁজ খবরও নেয় না, ও ভরসাই পায় না এটা বলার। বেশিরভাগ সময় দেখবেন যে ধর্ষণের নিউজগুলো আসে, ভিকটিমের আত্মীয় স্বজন হচ্ছে বাবা মা। অর্থাৎ আপনি ধরে নিতে পারেন ধর্ষণের শিকার বড় সংখ্যক ভিকটিমদের কোনো সংবাদ আসে না। এরপরে আসেন দ্বিতীয় বড় সংখ্যক যে ধর্ষণের শিকার হয়, সেটা হচ্ছে বড় ছাত্র কর্তৃক ছোট ছাত্র ধর্ষণের ঘটনা। এটিও দেখবেন যে সংবাদে আসে না। আমরা যতগুলো সংবাদ পাই সেটি হচ্ছে শিক্ষক দ্বারা ছাত্র ধর্ষণের ঘটনা। এইটা গেল। এবারে ধরেন শিক্ষক দ্বারা ছাত্র ধর্ষণের ঘটনায় যদি আসেন, তাহলে যেটা হয়, বেশিরভাগ এই বিচারটা হয় মাদ্রাসা প্রেমিসিসে, মাদ্রাসার কম্পাউন্ডের মধ্যে বিচারটা করে ফেলা হয়। অর্থাৎ এটি সংবাদ মাধ্যমে বা থানায় যায় না, যাওয়ার সুযোগ নেই। এরপরে যেটা হচ্ছে গিয়ে সামগ্রিকভাবে আনুষ্ঠানিকভাবে বিচার হবে, তারও হচ্ছে গিয়ে ওই মাদ্রাসার যে কমিটি থাকে, মাদ্রাসার কমিটির যারা হচ্ছে গিয়ে চেয়ারম্যান, সভাপতি বা সেক্রেটারি থাকে, তারা থাকে স্থানীয়ভাবে অনেক পাওয়ারফুল, তারা আবার ওই নিউজটা করতে দেয় না। অর্থাৎ আপনি এটা ধরে নিতে পারেন অসংখ্যভাবে ফিল্টার হয়ে 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 অনেক ফিল্টার হয়। সেই ফিল্টারের ফলে আমরা যে ধর্ষণের নিউজগুলো মাদ্রাসা থেকে পাই সেটা 0.001 ভাগ। এবার আপনারা যে প্রথমে যে প্রশ্নটা করেছিলেন আসিফ ভাইকে, যে আপনার মন মেজাজ কেমন থাকে, ভাই আমি নিজের কাজকে গ্লোরিফাই করার জন্য এই কথাটি বলছি না। আমি শিওর আপনাদের প্রত্যেকের থেকে বেশি মেজাজ খারাপ থাকে আমার। কারণ কি জানেন? ইমেল, ফেসবুক, ইউটিউব কমেন্ট, হোয়াটসঅ্যাপ, যতগুলো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করা হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা ধরনের মাদ্রাসায় ধর্ষণের নিউজ আছে। এটা কিন্তু শুধু দেশের প্রথম শ্রেণীর যে দৈনিকগুলো আছে সেই দৈনিকের যা প্রকাশিত হয় তা না। আপনি দেখবেন হয়তো গিয়ে আছে এই দৈনিক মঠবাড়িয়া সমাচার, দৈনিক কি বলে আপনার ওই ধরেন চানখারপুল news.com, বা ধরেন হচ্ছে গিয়ে সাতক্ষীরা নিউজ, এই সমস্ত যে আঞ্চলিক নিউজ পেপার আছে সেখানে আরো বেশি প্রমাণ সহ নিউজগুলো আসে। অর্থাৎ তারা আরো, তাদের যেহেতু অত বাধ্যবাধকতা নাই, তাদের যেহেতু প্রচার প্রকাশনার আইন অত বেশি ভাবে মানতে হয় না, সুতরাং তারা ওই যে হুজুরকে মারতেছে, জুতা দিয়ে পিটাইতেছে, ইত্যাদি ইত্যাদি সংবাদগুলো আসে। যাই হোক, আমি আর এই আলোচনা বেশি দূর বাড়াবো না। আমি এখানে প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, যারা এই মুহূর্তে এই লাইভে উপস্থিত আছেন আলোচক হিসেবে, তারা প্রত্যেকেই আমার বই বের হওয়ার পরে তাদের সাধ্যমতো যথাসম্ভব, যতদূর তাদের দ্বারা সম্ভব, আমাকে এই বইটার ব্যাপারে তারা কিন্তু আমার পাশে ছিলেন। আসিফ ভাই, আসাদ নূর, এরা প্রত্যেকে কিন্তু এটা নিয়ে ইন্ডিভিজুয়ালি লাইভ করেছেন। আমার বই যখন নিষিদ্ধ হয়েছে তারা কিন্তু সাধ্যমতো আমার পাশে প্রত্যেকেই ছিলেন। কিন্তু
যতই আমার পাশে থাকুক বা যতই আমি বই লিখি না কেন, আমি এটা এখনো মনে করি যে এই যে প্রত্যেকদিন বাংলাদেশে 4 লক্ষ করে শিশু ধর্ষণের শিকার হয়, এটা নিয়ে যতখানি কথা বলার দরকার সারা পৃথিবীব্যাপী, তার 1000 ভাগের 1 ভাগও কথা আমরা বলতে পারছি না, যে কোনো কারণেই হোক, যে বাধ্যবাধকতাই থাকুক না কেন, আমি সহ সকলের যতখানি কথা হওয়া দরকার। পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে ইমরান বিন বশির 800 কোটি মানুষেরই এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। কারণ কি, এটা আমি আপনাকে গতকালকে বলেছি যে আমাকে এই প্রশ্নটি করা হয়েছে অসংখ্যবার অসংখ্য জায়গা থেকে, যে আরো মাদ্রাসার ছাত্ররা জাগ্রত হয় না। তখন আমি একটা কথা বলেছি যে মাদ্রাসার ছাত্ররা যখন ধর্ষণের শিকার হয়, অর্থাৎ যখন সে ভিকটিম অবস্থায় থাকে, তখন সে বয়সে এত ছোট থাকে, তার এই আলাপটা করার বা তার দ্বারা এই আন্দোলনটা গড়ে তোলার অ্যাবিলিটি থাকে না। কিন্তু যখন সে বড় হয় বা এই ছাত্ররা যখন বড় হয়ে ওঠে, তখন তারা নিজেরাও ধর্ষণ হয়। এবং ইমরান, আপনি কিন্তু এই বিষয়টা আমার সাথে একদম একাত্মতা প্রকাশ করেছেন যে হ্যাঁ ভাই, কথা কিন্তু সত্য। তো এইটাই আমার প্রাথমিকভাবে বলার ছিল। অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আমি নিশ্চিত যে আজকে যে এখানে আপনি 100K বা 1 লক্ষ সেলিব্রেশন করছেন, এটা আমি শিওর খুব শীঘ্রই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। এবং আমি এখনো এই কথাটি বলি, আগেও বলেছি, যেটা রায়হান জুয়েল ভাই উদাহরণ দিয়েছে কথা শুরুতে, সেটা হচ্ছে 1 লক্ষ সাবস্ক্রাইবার। এটা কিন্তু অনেক মানুষ, আপনি দেখবেন সামনে ইলেকশন আসতেছে, যে তাদের 1 লক্ষ ভোটার নাই। সুতরাং আপনার রেসপন্সিবিলিটি 1 লক্ষ হওয়ার সাথে সাথে অনেক বেড়ে গিয়েছে। এবং আমি আজকে দর্শক শ্রোতাদের মাধ্যমে একটি কথা বলছি, সেটি হচ্ছে গিয়ে, আমি নিজে ইমরান বিন বশিরের অসংখ্য মানে খুব মাত্রাতিরিক্ত ফ্যান, এবং ইমরান বিন বশিরকে আমি মনে করি সে একটা ধূমকেতু, এই আসাদ নূর ধূমকেতু হয়ে আসছিল এবং এখনো তার আলো ছড়িয়ে যাচ্ছে। রায়হান জুয়েল একটা ধূমকেতু, আসিফ মহিউদ্দিন অবশ্যই আমাদের পথ প্রদর্শক, বা এই যে কেপি ইমনের কিছু কিছু লেখার আমি এত মারাত্মক লেভেলের ভক্ত, মানে পড়ে পড়ে এরকম হয়েছে যে আমি ইমনের লেখা পড়ে পড়ে একা একা হাসি, হো হো করে হাসছি। বিশেষ করে তার বেশ কিছু এরকম লেখা আছে, এবং আমি মাঝে মধ্যে শেয়ারও করি। ইদানিং হয়তো ওনার কিছু সোশ্যাল মিডিয়ার প্রবলেম আছে বলে উনি করতে পারছেন না। তো আমি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং এটি আমরা খুব শীঘ্রই আশা করি যে 1 মিলিয়ন সেলিব্রেশন করব। এবং আমি অপেক্ষা করছি, যদি তসলিমা নাসরিন আপা আসে, আমি ততক্ষণ অন্তত থাকতে চাই। ওনার সাথে আমার কখনোই কথা হয়নি, এটা অনেকে অনেক কিছু মনে করেন। ওনার আমার সাথে জাস্ট আমি এক রাতে আমি হঠাৎ করে পাগল হয়ে গেছিলাম, উন্মাদ হয়ে গেছিলাম। 10 সেকেন্ডের জন্য উনি ফোন করে বলেছিলাম যে আপনি কি জানেন যে আব্দুল্লাহ মাসুদ জেলে আছে, এখনই ওনাকে ছাড়ানোর ব্যবস্থা করেন। তো উনি বলছেন যে তুমি একটু শান্ত হও, আমরা সবাই জানি ব্যাপারটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। নিশ্চয়ই আবার ধন্যবাদ সাইফুল বাতেন টিটু ভাই। আসলে সবার কথা বলা উচিত, এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে এত এত ঘটনা ঘটছে আমাদের চোখের সামনে, এত এত নিউজ আসছে, কোন একজন আজহারি, আহমদুল্লাহ, কোন একজন হুজুর পর্যন্ত এটা নিয়ে কথা বলে না। সে কারণে আমাদের কথা বলতে হচ্ছে। একটু বেশি বললেও এটা আসলে বেশি না। অনেকে হয়তো বলতে পারেন যে এটা দিয়ে তো ইসলামকে দোষারোপ করা যায় না। হ্যাঁ, এটা ঠিক, ইসলামকে দোষারোপ করা যায় না, কিন্তু যে হুজুরদের মুখে আমরা প্রতিনিয়ত ইসলামের কথা শুনি, যে হুজুররা এই ইসলাম দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, মেয়েদেরকে আক্রমণ করে, হ্যাঁ, এই ইসলাম চাপিয়ে দিতে চায়, সেই হুজুররাই কিন্তু এই কাজগুলো করছে। তো এটা মানা যায় না আসলে, এবং প্রতিবাদও হুজুরদের কাছ থেকে হয় না। ওই নাটক সাজিয়ে ইসকনের বিরুদ্ধে মানে একটা ষড়যন্ত্র করেছে, এটা নিয়ে সমস্ত হুজুররা কথা বলেছে, 100 ইসকন সদস্যকে জবাই করবে এমন কথা হয়েছে, এত কিছু হচ্ছে, কিন্তু এই হুজুররা এই যে মাদ্রাসার ভিতরে যে এত বলাৎকার হচ্ছে, এতগুলো নিউজ আসছে, 1000টা ঘটে 2-1টা তো রটে, সেই 2-1টা নিয়েই তো কথা বলছে না, সেই 2-1টার সংখ্যাই তো হাজার হাজার, কিন্তু কেউ যখন কথা বলছে না, তাই আমাদের কথা বলতে হচ্ছে। তো যাই হোক, আমি একটা পয়েন্টে একটু আপত্তি জানাই মুফতি ইমরান ভাই। ইসলামকে যে দায়ী একেবারেই করা যায় না, বা ধর্মকে যে একেবারেই দায়ী করা যায় না এই বাচ্চা ধর্ষণের জন্য, সেটা মনে হয় না। বা ধর্মকে দায়ী করা যায়, আমি পরে হয়তো এক্সপ্লেইন করতে পারি। এক্স্যাক্টলি আসিফ ভাই একদম কারেক্ট কথাটা বলছেন। পরে হয়তো এক্সপ্লেইন করব আমি, আপাতত আপনারা বলেন। আমি না, কিন্তু এটা কিন্তু আসিফ ভাইকে একটু মনে করাই দিন, ইমরান, এটা একটু মনে করাই দিন ওইভাবে বলে, কারণ এটার অনেক কেপি ইমন ভাই, হ্যাঁ জি জি, যেমন এই কি বলে ওই যে অটোমান সাম্রাজ্যে, এগুলোর অনেক ইতিহাস আছে। আমি শিওর যে আসিফ ভাই এটা বলবেন, সুতরাং ওনাকে এটা একটু আগে মনে করাই দিবেন পরে।
ইমরান ভাই, আমি একটা জিনিস প্রশ্ন আপনাকে করব, আপনি কেপি ইমন ভাইয়ের কাছে যাওয়ার আগে আমার এই প্রশ্নের উত্তরটা দিয়েন। আপনি তো বলাৎকার নিয়ে অনেক কথা বললেন, তো সাহস থাকলে এটা নিয়ে একটু বলেন। সেটা হচ্ছে, দাঁড়ান আমি একটু দেখাই, এটা না দেখাইলে হবে না। আপনি কি এই যে নিজে নিজেকে বলাৎকার করা, এই যে চিত হয়ে পড়েছিলেন খতিব, এটা নিয়ে আপনি কিছু বলছেন? এত এত বলাৎকার নিয়ে বলেন, নিজে নিজেরে বলাৎকার করছে পৃথিবীর ইতিহাসে, মানে এটা কিন্তু একটা মানে এটা মানে এটা হ্যাঁ, মানে নিজে নিজেকে বলাৎকার, আপনারা মানে ফিজিক্যালি ওই চিন্তা করতে যায় না কেমন এটা সম্ভব, কিন্তু এটা ঘটছে। তো সেই বলাৎকার নিয়ে বলবেন কিনা? আর 2-3টা একটু প্রশ্ন আছে বলে রাখি। টিটো ভাইয়ের বইয়ের নাম কি জিজ্ঞেস করেছেন, এটা হচ্ছে বিস্ফোরা, এবং অনেকে পিডিএফ খুঁজেছেন। আমি জানি না এই ব্যাপারে টিটো ভাইয়ের মন্তব্য কি, তবে আমার প্রেফারেন্স হচ্ছে যে বই কিনে পড়া। আসাদ ভাই, এটা পিডিএফ তো একদম যেদিন সরকার এটা নিষিদ্ধ করেছে পিডিএফ ওপেন করে দেওয়া হয়েছে, এবং আপনাদের যত সম্ভব পিডিএফ করেন, এটা এই বইটার নকল করেন, এই বইটার পাইরেসি করেন, আমার কোনো আপত্তি নেই। এটা আমি পাইরেসি করার মানে অনুমতি দিয়ে দিচ্ছি। যার খুশি যেভাবে পারেন এটা ছড়ান, এটা নিয়ে আমার অনেক ধন্যবাদ। তারপর একজন কমেন্ট করেছেন, আমার চ্যানেলে খুব অ্যাড আসে, অ্যাডের নিয়ন্ত্রণ আমার কাছে না, এটা অটোমেটিক দেওয়া, এটা ইউটিউবে ডিসাইড করে। আর আপনারা অ্যাড দেখলেই আমাদের সেখান থেকে আমরা আর্থিকভাবে কিছুটা সাপোর্ট পাই, যেটা দিয়ে আমাদের পরবর্তী কাজ আগানো যায়। আমরা যদি সামর্থ্য থাকতো তাহলে অ্যাড বন্ধ করে দিতাম। আবার অ্যাড বন্ধ করে দিলে বুস্ট করার ক্ষেত্রে ভিডিওর ইউটিউবও খুব বিরক্ত হয়, তারাও চায় যে মানুষ অ্যাড দেখুক তাদের। আর এবং অ্যাড থেকে যে পরিমাণ রেভিনিউ ইউটিউব পায় তা থেকে আমাদের 55% এবং 45% তারাই কেটে রাখে, তো তাদের একটা এখানে বিশাল। আচ্ছা, আরেকজন বলেছেন যে নাস্তিক হলে কি বেতন, প্রণোদনা, জাকাত পাওয়া যায়? না, কোনো কিছুই পাওয়া যায় না, আর এটা পাওয়ার প্রশ্নই আসে না, কেন এটা করবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে আসিফ ভাইয়ের লেখা ছোটদের জন্য মানববাদ বইটি অনেক ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। নিজু আপনি কমেন্টে করেছেন। তারপরে মাসুদ ভাইয়ের জন্য খুব দুঃখ লাগছে, ডোন্ট এক্সকিউজ নামের একটা আইডি থেকে ইনি লিখেছেন। এটা আমরা সবাই ব্যথিত, মাসুদ ভাই খুব দ্রুত ছাড়া পাবেন, এটা চেষ্টা করছি। দারুণ অ্যানালাইসিস টিটু ভাই। আচ্ছা, ওনার নাম সাইফুল বাতেন টিটো। আচ্ছা, টিটু ভাই মানে বলছেন, যাই হোক, অ্যানালাইসিস ভালো লেগেছে বলেছেন। আচ্ছা, যে কমেন্টে ছিল টিটো ভাইয়ের বইয়ের নাম কি, বিস্ফোরা লিখে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ। জি, ইমরান বিন বশির ভাই, আপনাকে যেটা বলছিলাম যে নিজে নিজেকে বলাৎকার করার রহস্যটা, আর ওনাকে নিয়ে আপনি কেন দুঃখ প্রকাশ করলেন না? এটা এত আশ্চর্যজনক একটা বিষয়। ভাই বলা মানে ওনাকে নিয়ে ভিডিও একটা বানিয়েছি, কিন্তু এই বলাৎকারের বিষয়টা আমার তো জানা ছিল না যে নাটকের মধ্যে এটাও ছিল, মানে নিজেকে নিজে হ্যাঁ, ওই যে চিত হয়ে পড়েছিল, তারপর বলেছে তাকে বলাৎকার করা হয়েছে, নাপাক করে দেওয়া হয়েছে। শোনেন না ইমরান, আপনি এটা শোনেননি যে বলেছে যে একজন জিজ্ঞেস করেছে যে আপনাকে, মানে প্রশ্নটা ঠিক এভাবে ছিল, আপনি আমি নাপাক বলতে কি বোঝাচ্ছেন? বলছে আপনারা কি বালেগ না, আপনাদেরকে সব বুঝাইয়া বলতে হবে আমার সাথে কি করছে যার ফলে আমি নাপাক হয়েছি। এটা আপনি কেন জানেন না? এটা আমি ব্যথিত হইলাম একদম, বুক ফেটে। এখানে আমি ভাষাহীন, এখানে আর কি বলবো। মানে তারপরে তো মানুষ সেই মানে ওনাদের কথাই বিশ্বাস করে, ওনারাই এই যে প্রত্যেক হুজুরকে দেখেছি এটা নিয়ে কথা বলতে, তারপরে এতবার করে যখন ধরা খেলো স্পষ্ট হলো, তারপরেও কিন্তু আলেমদের কথা কিন্তু থামে নেই। তারা কিন্তু অনেক কথাই বলেছে যে এটা ষড়যন্ত্র হতে পারে। এরপর মামুনুল হক সাহেব, হেফাজতের যে আমির, উনি কিন্তু স্পষ্ট করেছে যে না, ওনা মানে ধরা খাওয়ার পরে কিন্তু বলা হয়েছে ওনাকে তাবিজ করা হয়েছে, মানসিক সমস্যা আছে, এগুলোও কিন্তু নাই, এটা প্রমাণিত হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে এতগুলো নাটক করলো, এত মিথ্যাচার করলো, এগুলোর কি কিসের জবাব, মানে এটা কিভাবে কি করবে ওরা, জবাবদিহিতা কে নেবে? এখানে আমাদের একজন কমেন্ট করেছেন, আচ্ছা, এখানে এই খবরের শিরোনামে লেখা আছে জামা কাপড় না পরেই শুয়ে পড়লাম, মানে জামা কাপড় খুলেছেন, এটা কারণ ছিল এই বলাৎকারের করা, এবং আর নিজেই মানে নিজের পায়ে শিকল দিলাম, শিকল মানে যে দড়ি ছিল। এখন এখানে এটা থেকে একজন কমেন্ট করতেছেন যে তাহলে আশেপাশে কি এটা টিটু ভাই বুঝবেন যে ছাগলের খুঁটি টুটি থাকে, কাদার মধ্যে খারাপ থাকে, তো ওইরকম কিছু না। এখানে আসাদ ভাই একটা জিনিস দেখবেন যে আপনি যে ছবিটা দিয়েছেন ওইটার মানে প্রথম যে মানে উপরে যে ছবিটা, হ্যাঁ, এই ছবিটা সরালে কিন্তু একটা বিশেষ কিছু কিন্তু দেখা যায়। ওই যে মানে এক স্বীকার করেছে, হ্যাঁ, আসমানের দিকে আঙ্গুল তুলে আছে, হ্যাঁ, এটা কিন্তু আছে, আপনি ওটা কিন্তু অ্যাভয়েড করেছেন। হ্যাঁ, এটা আমি আপনাদের বুঝি, তো আপনাদের অনেক অন্যরকম ব্যাপার থাকে, হ্যাঁ, এটা ঠিক করেন না, প্রকৃত জিনিস সত্য আপনারা সামনে আসতে দিচ্ছেন না। আচ্ছা, আমি আনছি না, ওইটা আমি পাই নাই, ওই ছবিটা আমি এখন পাইছি, অসুবিধা নেই। পাইছেন? জি, এখন পাইছি, আমি দেখাই দর্শকদের। জি, ইমরান ভাই, আপনি একটু যদি বলতেন, যেহেতু আপনি কওমি মাদ্রাসায় পড়ছেন, আমি আলিয়া মাদ্রাসায় পড়ছি, সেখানে আমি এরকম বলৎকারের ব্যাপারটা দেখি না, যেহেতু আবশ্যক ছিল না, কিন্তু দেখতে পাচ্ছেন।
এই ব্যাপারে কেপি ইমন কিছু বলবেন কিনা 10 সেকেন্ডের জন্য? আমি হচ্ছে এইসব ঘটনা ঘটলে আমি মনে করি যে আমাদের কাজ কমে গেছে, কথা না বললেও চলবে আর কি, বাকিরা দেখতেছে কি হচ্ছে। ভাই মানে মাঝে মাঝে পরিস্থিতি তো জানেন যে সবসময় এত বাজে খবর পাই, একটু বিনোদনের দরকার আছে আর কি জীবনে। আসল থেকে থ্যাঙ্কস যে এটা দেখাইলেন আমাদেরকে ভালো মতো। থ্যাংক ইউ। আচ্ছা ইমরান ভাই, এরকম চেহারার লোক আমি বর্ণবাদী আচরণের মানে ওইরকম কিছু না, মানে মাদ্রাসায় তো বলাৎকার হয়, হুজুররা বলাৎকার করেন, তাদের কি কোনো প্রেফারেন্স আছে, মানে কাদের দেখলে ভালো লাগে, বা এরকম কোনো চেহারার মানুষকে দেখলে বলাৎকার করবে, মানে তারা কি নিজেরাও নিজেদেরকে বলাৎকার করে? মানে অনেকগুলো প্রশ্ন আমি জানি না। মাদ্রাসা যত বলাৎকার হয় ভাই একদম কচি কাঁচা বাচ্চা দাড়ি ওঠার আগ পর্যন্ত হয়। ইমরান আমি বুড়ো মানুষকে ইমরান আমি এখানে একটা কথা বলতে হবে একটু, আসাদ ভাই আপনাদের প্রশ্নটার জবাব একটু আমি দেই। মানে আমি সরি যে আসলে আমাকে অনেক মারাত্মক ধরনের ভিডিও দেখতে হয় আসাদ ভাই। আমার কাছে একটা ভিডিও এসেছিল এবং সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কথাও আছে এবং আমার দেখতে হয়েছে ভিডিওটা, আই এম সরি টু সে। সেটা হচ্ছে গিয়ে একজন যাকে ধর্ষণ করা হচ্ছে তার বয়স মনে করেন ওভার 65 এবং যে এই কাজটি করছে তার বয়স হচ্ছে 30 থেকে 35 এই পর্যন্ত দাড়ি, এবং সে ওই সময় এই কথাটি বলছে যে তুই আমার সাথে এই কাজ করেছিস যখন আমি বাচ্চা ছিলাম, এবং এটি একটি প্রতিশোধ পরায়ণ একটি ভিডিও। সুতরাং এই যে বয়স দাড়ি ওঠা এটা মনে হয় যে সবসময় কাজ করে না। ওই ভিডিওটা মানে আমি ভেরি সরি যে দেখতে হয়েছিল, এবং ইট ওয়াজ ভেরি, এটা যদি আপনি দেখেন তাহলে আপনার হার্ট খুব শক্ত হইতে হবে যে আপনি কেঁদে ফেলবেন না, বা আপনার মানে আপনি পরে ভাই ভাবতে মানে পারবেন। ধর্ষণের মনস্তত্ত্ব কিন্তু না, ধর্ষণের মনস্তত্ত্ব কিন্তু পাওয়ার প্র্যাকটিস, তাই না? মানে যখন হুজুররা বাচ্চাদেরকে ধর্ষণ করছে তারও কিন্তু কোন একটা পাওয়ার প্র্যাকটিসের কারণে সে করছে। সুতরাং ধর্ষণের টোটাল কনসেপ্টটাই পাওয়ার প্র্যাকটিসের, তো ওটাই হচ্ছে আর কি। এক্স্যাক্টলি ওরা তো চেহারা দেখে কেউ ধর্ষণ করে না আসলে সাধারণত। এক্স্যাক্টলি। আচ্ছা, ইমরান ভাই আমাকে আবার একটু যেতে হবে। যাওয়ার আগে কি আমি দু কথা বলে যেতে পারবো, নাকি আমাকে একটু সুযোগ দেওয়া হবে? আপনি কি কোনো খটকা লাগাতে চাচ্ছেন? না, খটকা লাগানো না, মানে আমি বলতে চাচ্ছি একটু আগে যে প্রশ্নটা ছিল, একটা প্রশ্ন প্রথমবার আসাদ ভাই দেখিয়েছিল, সেই প্রশ্নটার উত্তর দেওয়া হয়নি। সেটা বলেছিল আপনাদের অধিকাংশ দর্শকই হিন্দু। যদি আসাদ ভাই বলছে যে এটা মিথ্যা, কারণ হলো পুরোপুরি সত্য না, কারণ হিন্দুরা অভয়েই কমেন্ট করে, কিন্তু মুমিন নামধারীরা যদিও তারা আমাদেরকে সাপোর্টও করে তারপরেও তারা কমেন্ট করে না। কিন্তু এটাও ঠিক যে হ্যাঁ, হিন্দুরা অনেকে বাহবা দেয় এই কারণে যে আমরা জাস্ট ইসলামের বিরোধিতা করি। আমি অন্তত আমার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে পারি যে আমাদের ইসলাম নিয়ে অ্যানালাইসিস এবং ইসলামের সত্য প্রকাশ কোনোভাবেই উগ্র হিন্দুত্ববাদকে উস্কে দেওয়ার জন্য না, তাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা বলি না। সরি টু সে, আপনারা খুশিতে নাচলেও আপনাদেরকে খুশি করার জন্য আমরা করি না। আমরা এটা কেন করি? আমরা মুসলিমদের স্বার্থে করি। মুসলিমরা ইসলাম মুক্ত হলে তারা প্রকৃত মানুষ হবে, অনেক উন্নত মানের মানুষ হবে, যার ফলশ্রুতিতে তারা একটা উন্নত মানের দেশও গঠন করবে, জাতি গঠন করবে, এবং পৃথিবীর যে কোনাতেই যাবে তারা ভালো ইমিগ্রেন্ট হবে। তাদেরকে খেদায় দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে সবাই ব্যতিব্যস্ত হয়ে যাবে না, সেই কারণে করি। আর আরো একটা জিনিস জানিয়ে দেওয়া দরকার যে আমরা মুসলিম, এইটা কিন্তু আমাদের পূর্বপুরুষরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এইটা নিয়ে আমি অন্তত অনুতপ্ত না, বরং আমি প্রাউড ফিল করি যে তারা সঠিক সময়ে সঠিক কাজটা করেছিল। সেই সময়ে তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করত তাহলে তারা ওই জবন হয়ে থাকতো, নিম্ন বর্ণের হিন্দু হয়ে থাকতো, তারা লাঠি জুতা খেতেই থাকতো। এখনো যেরকম করা হয়, অচ্যুত করে হিন্দুদের কিছু সম্প্রদায়কে অচ্যুত ঘোষণা করে রাখা হয় এবং তারা সেভাবেই থাকতো। কালোরা যেরকম একসময় দাস হয়েছিল, অনেক হিন্দুরা এইটা পারতেছে না বলে তাদের আক্ষেপ যে এখনো তারা এদেরকে তাদের নিম্নবর্ণের হিন্দু হিসেবে ট্রিট করতে পারছে না, এই হিসাবে তাদের অনেক আক্ষেপ আছে। তো সেটা বরং যদি সেই সময়ে আমাদের পূর্বপুরুষরা
আমি সেই অনেক আগের কথা বলছি, ব্রিটিশ আমলেরও আগের কথা বলছি। সেই সময় যদি আমাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ না করত, আমাদের অবস্থা আরো খারাপ থাকতো। এবং আমি প্রাউড যে সেই সময় তারা ইসলাম গ্রহণ করেছিল এবং তারা এই নিম্নবর্ণের হিন্দু এইরকম একটা ক্যারেক্টার থেকে বের হয়ে আসছিল, তারা বর্ণপ্রথা থেকে বের হয়ে আসছিল। সো আমরা যা করি, অন্তত আমি যা করি, সেটা মুসলিমদের স্বার্থে করি এবং আমরা চাই যে আমাদের দর্শক আরো মুসলিম দর্শকরাই বেশি থাকুক। কারণ যারা এই ইসলামের ভাইরাসে অ্যাটাক না, তাদের আসলে তাদেরকে তো আমরা এই ইসলাম থেকে বের করে আনার প্রশ্নই আসে না। তাদেরকে তো আমরা, তাদের জন্য আমাদের আসলে করণীয় খুব কম। আমরা চাই যারা এই ভাইরাসটা দিয়ে অ্যাটাক হয়ে আছে তাদেরকে মুক্ত করতে। সো আমাদের টার্গেট অডিয়েন্স ডেফিনেটলি হচ্ছে যে মুসলিমরা, আর হিন্দুত্ববাদীদেরকে খুশি করা আমাদের উদ্দেশ্য নয়। সুতরাং আমাদের অ্যানালাইসিস গুলোকে আপনারা ওই উগ্র হিন্দুত্ববাদের কাজে লাগাবেন না এবং যেটাকে বলে আলটিমেটলি মুসলিম নির্যাতনের কাজেও লাগাবেন না। আমরা মুসলিম বিদ্বেষী। ভাইয়ের এই কথার প্রেক্ষিতে আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই, যে ধরেন আগামীকালকে যদি বাংলাদেশে বা যদি আমাদের মানে আগ্রহের জায়গার মধ্যে হিন্দু উগ্রত্ববাদের কারণে মানুষের ক্ষতি হয়, মানুষ অধিকার না পায়, আমরা হিন্দু উগ্রত্ববাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং আরেকটা জিনিস কি, যে কালকে যদি নাস্তিকরা মনে করেন বাংলাদেশে 90% হয়ে গেল, এখন মনে করেন নাস্তিকদের অত্যাচারে বাকিরা টিকতে পারতেছে না, মুসলমানদেরকে টর্চার করতেছে, তখন আমরা নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। পয়েন্ট হচ্ছে যে মানে যে একদম সকল অমানবিকতা, অসাম্য, এগুলো একদমই তাই। আরো আমার একটা ভিডিওতে ইভেন এটাও বলেছি যে সায়েন্টিফিকলি এখানে আরেকটা কথা আছে জুয়েল ভাই, আরেকটা কথা আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে এই কথাটি বলাও হচ্ছে গিয়ে খুব জরুরি। এই যে ধরেন যারা নাস্তিকতার পক্ষে অ্যাক্টিভিজম করে, আমরা যদি সেটি সেই আরজালি মাতুব্বর থেকে শুরু করে আজকে পর্যন্ত এই ধরেন হালের ইমরান বিন বশির, সাইফুল বাতেন টিন্টো, কেপি ইমন, আসাদ নূর বা রায়হান জুয়েল পর্যন্ত, আমরা কি আজ পর্যন্ত কখনো আমাদের হোল লাইফে, আমার মনে পড়ে না, আমি কারোর মুখে শুনিনি, আমরা কি কাউকে নাস্তিক হতে বলেছি? বা আমাদের কাউকে নাস্তিক বানানো কি আমাদের টার্গেট? বলেন তো প্রত্যেকে, আসাদ নূর, ইমন, রায়হান জুয়েল, আমরা কি কোনোদিন কাউকে বলেছি যে ভাই আসো নাস্তিক হও? আমাদের কি কাউকে নাস্তিক হওয়ার কোনো প্রসেসও নাই। আমি একটা মতাদর্শ বানাইছি, মানুষ যখন বলে যে এটা একটু প্রচার করেন, আমি বলি যে প্রচার করবো না। মানে আমাদের তো আগ্রহ নাই যে জিনিসটা প্রচার করে খাওয়াইতে হবে। এক্স্যাক্টলি তাই। আচ্ছা, আর কেপি ইমন ভাই, আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আর আরেকটা জিনিস আমি বলি, শেষ কথা, এখানে আপনার এরকম অভ্যাস আছে? আমার কেপি ইমন ভাই জানে। কেপি ইমন ভাই, আপনার ভালো লাগে না? আপনার অনেক এখানে কিন্তু খুবই খারাপ একটা কাজ করে ফেললে টিটো ভাই, কিন্তু খুবই মানে হোমোফোবিক কথাবার্তা বলছে, এগুলো কিন্তু করা ঠিক না ভাই, এগুলো একদম করা ঠিক না। সবাইকেই ভালো লাগে। অনেক ডাক্তার আছে একই ধরনের রোগীর ট্রিটমেন্ট করতে করতে ওই রোগীদের সিম্পটম চলে আসে কিন্তু ডাক্তারের মধ্যে। তাতে একটু আসতেই পারে ভাই। আমার সবচেয়ে বেশি কথা আমাকে মনে কমেন্টে লিখতে হয়েছে সমকামিতা প্রসঙ্গে, যে সমকামী হলে সমস্যা কি। আমি একটা কমেন্টে করি, ধরেন যে কেউ কমেন্টে বললো কি যে তুই কেন সমকামিতার পক্ষে কথা বললি, তুই তো গে। তখন আমি একটা কমেন্টে করি যে গে হলে সমস্যা কি, কারণ নিয়ম হচ্ছে যে আপনি কখনো ডিনাই করবেন না। যদি ধরুন কেউ আপনাকে একটা কিছু বললো যেটা আপনি না, কিন্তু তারা অপ্রেসড, তখন আপনি বলবেন না যে আমি তো এটা না, তখন বলবেন যে ওইটা হলে সমস্যা কি। তো এখন মনে হচ্ছে যে টিটো ভাইকে আমাকে ওই কথা বলতে হবে, টিটো ভাই সমকামী হলে সমস্যা কি? সমস্যা নাই, সমস্যা তো ভাই বলাৎকারে, যেটা অনেকে আবার বুঝে না। টিটো ভাই পেছনে লেগে থাকে, বলে যে পেডোফিলিয়া, আমাদের সমস্যা বলাৎকারে। মুমিনরা কিন্তু কখনোই এই হুজুরদের বিরুদ্ধে কথা বলে না, হুজুররা যে বলাৎকার করে এটা বলে না, কিন্তু তারা যদি একটা রাস্তায়, আপনি একটা ভিডিও শেয়ার দিছেন যে একজন সমকামী যে ফরিদপুরে বা কোনো একটা জায়গায় ইয়ে করছিল, মানে আমার কথা হচ্ছে ওই ভিডিওটা আমার মনে হয় প্রত্যেকেই এখানে যারা উপস্থিত আছেন, যারা লাইভ দেখছেন, তাদেরও অনেকে দেখেছেন। মানে একটা মানুষকে যারা পেটাচ্ছে, জুয়েল ভাই আপনি বলেন তো, ওই যে মানে ধন সমান দাড়ি, এরা যারা পেটাচ্ছে, এরা প্রত্যেকে বলাৎকার করে নাই? দেখে মনে হচ্ছে তাই। উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে তুই এটা বলে কয়ে প্রকাশ্যে করবি কেন, লুকায়া চিপাইয়া কর। হ্যাঁ, সে যে ধরনের বয়ান দিচ্ছিল ইসলাম আল্লাহ বলে, তাতে ধারণা করা যাইতেই পারে যে সেও মাদ্রাসার ছাত্র ছেলেটি। সুতরাং ডেফিনেটলি সেও এইসব বলাৎকারের মধ্যেই
মানে সে হয়তো শিকারও হয়েছে বলাৎকারের, আবার সে নিজেও হয়তো বলাৎকারী, কিন্তু তাদের আক্ষেপটা হলো যে তুই বেটা দাড়ি রেখে কেন বলাৎকার করছিস না। আচ্ছা আমি আর ওই সমাজে কিন্তু অনার কিলিং এর একটা ধারণা আছে, মানে ওরা অনার কিলিং করে, মনে করেন যে যদি সম্মান চলে যায় তখন আপনাকে পেটাবে, ওই ঘটনা ঘটছিল আর কি। আমি একটা মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি ভাই, আমার তো এই মুহূর্তে আরেকটা জায়গায় নির্ধারিত লাইভ আছে। যদি হচ্ছে গিয়ে আমাদের কি বলে তসলিমা আপা আসে, তাহলে আমাকে একটু ইমরান বিন বশির একটু আমাকে জাস্ট একটা টেক্সট করে, ঠিক আছে আমি আবার যুক্ত হব, আমার ওইটাও একটু যাওয়াটা জরুরি, যার কারণে। এবং আমাকে ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ এসছেন। আমি আবার আসছি, ধন্যবাদ দিয়ে আমার ঠিক আছে। জ্বালানোর জন্য আবার আসছি। এই টিটো আমার মনে হয় না উনি আসতেছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কি কথা বলছেন? কথা শুনছি না, কথা শোনা যায়? আসাদ নূরের কথা তো শুনতে পাচ্ছি। বিআই, হ্যাঁ না, উনি বলতেন যে মনে হয় তসলিমা নাসরিন আসবেন না আজকে। ঠিক আছে ভাই, আপনার জন্য। আসাদ নূর ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করে কথা বলবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এটা জানলাম। আর আমাদের মাঝে যুক্ত হবেন হাফেজ ইমরান, সরি হাফেজ এনাম ভাই। জি, হাফেজ এনাম ভাই আমাদের মাঝে যুক্ত হবেন একটু পরেই। তাহলে আমরা টিটু ভাই আপনি তাহলে যেতে পারেন, মানে যে তসলিমা নাসরিন বোধহয় আসবেন না, এটা বোকা ইমরান জানালেন, উনি আমাদের এক বন্ধু। আচ্ছা, এবং আমি ফারাজ অর্ণবকেও লিংক পাঠিয়ে রাখছি। আমিও যেতে চাই, কিন্তু আমি আবার ফিরে আসবো কিছুক্ষণ। আসিফ ভাই ফিরে আসবেন, হ্যাঁ যে আসিফ ভাই ফিরে আসবেন, আপনারা যান ঘুরে আসেন, মানে এই জন্য বিয়ে করা উচিত। আরেকটা জিনিস জানা, এই যে আসিফ ভাই কোকা-কোলা খাচ্ছেন, আপনি তো মানে আপনি এই যে জাহান্নামে যাওয়ার আপনার যতটুকু বাকি ছিল এটা পুরোটা মানে একদম, এই যে আবার কোকা লুকায় খাইলে কাজ হবে না, আমরা বুঝতে পারছি ওটা কোকা-কোলা, কাম হইব না। লুকায় লুকায় ইহুদিদের এইভাবে পয়সা দেন আসিফ ভাই। ভাই তাহলে আপনারা থাকেন, আমি আসছি আবার একটু পরে। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, দর্শকদের জানাইতে চাই যে দেখেন আমাদের মধ্যে সবাই একসাথে আছি, এই যে এক ফ্রেমে আমরা এই মানুষগুলো আছি, এটাও কিন্তু একটা আতঙ্ক, মুমিনদের জন্য আতঙ্ক। আমরা কিন্তু এটা ধরে নিবেন না যে আমরা এখানে যারা আছি সবাই সব বিষয়ে একমত, আমাদের মধ্যে না চরম রকমের অমিল আছে, গরমিল আছে, এত কিছু সত্ত্বেও একজনের সাথে অনেকের মতের অমিল আছে, এবং একেবারে হয়তো দেখা যাবে যে বিরোধী পর্যায়ের অমিল, তারপরও আমরা যে এক ফ্রেমে আছি, একসাথে কথা বলছি, এই যে 2 ঘন্টা পার করে ফেলেছি, কেউ কারো এখনো মাথা ফাটায়নি। হ্যাঁ, এইটাই কিন্তু একটা বিশাল মেসেজ মুমিনদের জন্য। এবং সবচেয়ে বড় কথা ভাই, আমরা যা করি তা থেকে মানে মানুষ কিভাবে শেখে, মানুষকে কিন্তু কথা বলে কাজ করে বা বই পড়া শেখানো যায় না, মানুষ শিখে হচ্ছে দেখে দেখে। ধরেন যে আমরা যারা হচ্ছে যে বিষয় নিয়ে কথা বলতে আসছি, আচ্ছা এটা ভাই মনে চলে যাচ্ছে, আমিও যাই, একটু আবার চলে আসবো আমি, দেখা যায়। ওকে, আধা ঘন্টা। ওকে, সবাইকে হ্যাঁ কেপি ইমন ভাই, ঠিক আছে, আপনি আসুন। হ্যাঁ।